সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি দাদা, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। এখন কিন্তু আমি কোনো কোনো ওয়ার্নিং দেবো না। আমি জাস্ট দেখবো আর ক্লাস থেকে বের করে দেবো, ঠিক আছে? টিচার, তো আসেন আজকে আমরা কিছু আহ আমরা যেহেতু গ্রামারের অনেকগুলো জিনিস শিখেছি, তো আমরা গ্রামারের কিছু প্রয়োগ দেখি বা অ্যাপ্লিকেশন দেখি, যে গ্রামার গুলো এত লাফালাফি লম্প ঝম্প করে আমরা পড়লাম, আদতে এই গ্রামারটা আসলে কতটুকু প্রয়োগ হচ্ছে আমাদের রাইটিং এ, ঠিক আছে? আমরা একটু এটা দেখি, চলেন দেখি পারি কিনা। হ্যাঁ, এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ধরেন ডেইলি স্টার কিংবা হচ্ছে যে কি বলে আপনার ফিনান্সিয়াল এক্সপ্রেস বা এই ধরনের নিউজ পেপার গুলোতে একটু নজর দিতে পারি, ঠিক আছে? যেমন প্রথম দিকে আমরা যখন দেখতাম যে একটা দুটা বাক্য খুঁজে পেলেও অনেক বাক্য খুঁজে পেতাম না, আজকে আবার দেখবেন যে আপনার এই সমস্যাটা হবে না, বিকজ এখন দেখবেন যে প্রচুর পরিমাণ বাক্য আপনি কি হচ্ছে কমন পাচ্ছেন, ঠিক আছে? এটা একটা মজার বিষয়। তো আমরা র্যান্ডমলি একটা আর্টিকেল নেই মনে করেন, একদম র্যান্ডম, ঠিক আছে? ধরেন আমরা নিচ্ছি, আমরা ধরেন নিচ্ছি কোনটা, ধরেন এই যে এটাই নিলাম, ঠিক আছে? এআই ফর অ্যান ইফিশিয়েন্ট সাপ্লাই চেইন, বা ধর এটা নিলাম যে বিবিস এগ্রো স্টিমুলাস প্যাকেজ, এ টাইমলি ইনিশিয়েটিভ, একটি সময় উপযোগী পদক্ষেপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এটা একটু পড়ি, দেখি পারি কিনা, চলেন। ঠিক আছে, দেখেন, বলতেছে the central bank's newly announced stimulus package carries several noteworthy feature। বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটুকু, সেন্ট্রাল ব্যাংক অফ, সরি, এই যে পুরো ক্লাসের নষ্ট করে দিলে, ফ্লো নষ্ট করে দিলে ক্লাস নেওয়া খুব কঠিন। দেখবেন যে আপনাদের ক্লাস করে কারোর উপর একটা ভালো লাগবে না, ঠিক আছে? বারবার বলি না যে ক্লাসের ফ্লো কখনো নষ্ট করেন না, কখনো নষ্ট করেন না, আপনারা শুনেন না, ঠিক আছে? ওকে, যদি একটু ধরেন যে ক্লাসের ফ্লো ভালো রাখতে দিতেন, দেখতেন যে ক্লাস ভালো হইতো, ঠিক আছে? তার কিছু ভালো লোকজনদেরকে ক্লাস থেকে বের করে দিই, ঠিক আছে? ওকে, এই যাদেরকে বের করে দিচ্ছে এরা কিন্তু করতে পারবে না, জয়েন করতে পারবে না, বি কেয়ারফুল। এখানে আমার কিছু করার নাই, বিকজ আই অলরেডি রিকোয়েস্টেড ইউ সো মেনি টাইমস উইথ মাই পোলাইট বিহেভিয়ার, তাই না? আই ডিড ইট ম্যান, so you cannot blame me over this issue. হুম, এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? জি ভাই, ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সেই প্রথম বাক্যটা কি করলাম, কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? এই ক্লাস নিতে ভালো লাগবে না আজকে, তারপর নেওয়ার দরকার বসে বসে নেওয়া, আপনাদের টাইম নষ্ট করা। আমি মানুষটা খুব খারাপ, এই একটা জায়গা থেকে খুব খারাপ। আমি প্রচন্ড রকম হুইমসিক্যাল একজন লোক, আমার ডেডিকেশনে কোনো রকম কোনো অভাব নাই, কিন্তু ওয়েন ইউ হিউমিলিয়েট মি, আই এম নট গোয়িং টু ডেডিকেট ফর ইউ। আপনি যতই আজকে আমাকে মানে ফেরানোর চেষ্টা করেন ক্লাসে, পারবেন না, এটা একদম গ্যারান্টেড। আমরা আসলে পড়ি, দেখি পারি কিনা, যতটুকু পারি আলোচনা করি। এই যে দেখেন, দা সেন্ট্রাল ব্যাংকস বলছে নিউলি অ্যানাউন্স স্টিমুলাস প্যাকেজ, এটা কি করে? ক্যারি করে, মানে বহন করে। এখানে বহন তো আর আক্ষরিকভাবে মিন করবে না, বহন করে কি, বেশ মানে এর মধ্যে কি আছে, বেশ কিছু নোটওয়ার্থি ফিচার্স আছে, ঠিক আছে? খেয়াল করে দেখেন, হঠাৎ করে অফ হুইচ চলে আসছে,
আপনাদেরকে আমি একদম 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে একটা কথা বলছিলাম যে গ্রামারের এই অ্যাজেক্টিভ ক্লজের আগে প্রিপোজিশন কখন আসে এটাও আমরা শিখবো। এই যে আজকে যেহেতু এই বাক্যটা পেয়েছি, এই জিনিসটা আজকে একটু পড়াইয়া দিই, ঠিক আছে? আই থিঙ্ক এটা করলে ভালো লাগবে পড়তে, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, এই পুরো বাক্যের সাবজেক্ট কে? এই পুরো বাক্যের সাবজেক্ট হলো দ্য সেন্ট্রাল ব্যাংকের নিউলি অ্যানাউন্স স্টিমুলাস প্যাকেজ। তার ভার্ব কে? তার ভার্ব হচ্ছে ক্যারিস। অবজেক্ট কে? সেভারেল নোটওয়ার্থি ফিচার্স। এটা হচ্ছে গিয়ে তার অবজেক্ট, ঠিক আছে? এখন আপনি বলতেছেন যে এই অবজেক্টের জন্য, ঠিক আছে, আপনি একটা অ্যাজেক্টিভ ক্লজ আনবেন, আনতে পারেন না চাইলে? জি দাদা। আচ্ছা। ও বাবা, ভাই বাহ! এবার এই অ্যাজেক্টিভ ক্লজটা কিভাবে আসছে আমরা পড়ি, চলেন দেখি পারেন কিনা। ধরেন আমি মনে করেন বললাম যে সুমন টিচেস আস ইংলিশ। এবার আপনি ইংলিশের জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ আনবেন। আপনি বললেন যে গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন ইট। এখন খেয়াল করে দেখেন, ইট কেটে আপনি যখন ইংলিশের পরে দ্যাট অথবা হুইচ আনবেন, তারপর লজিক্যালি বাকি পার্টটা বসিয়ে দিবেন, ঠিক আছে? এটা আপনাকে আমরা শিখেছি, না শেখানোর কোনো কারণ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রিপোজিশন এমন একটা জিনিস, ও যার সাথে থাকে ওর সাথেই থাকতে চায়, সহসাই সে চেঞ্জ হতে চায় না। এটা হচ্ছে গিয়ে প্রিপোজিশনের একটা বিশাল বড় ঝামেলা। তো যদি আপনি এই বাক্যটা দ্যাট দিয়ে লিখেন তাহলে একটা ঝামেলা, আর হুইচ দিয়ে লিখলে আর একটা ঝামেলা। ঝামেলাটা কি? আপনি যখন এই যে ইট কেটে হুইচটা আনলেন, যদি দেখেন যে তার আগে প্রিপোজিশন আছে, তাহলে এই প্রিপোজিশনটা আপনি ওই হুইচের আগে নিয়ে আসবেন। তাহলে এটা হয়ে যাবে সুমন টিচেস আস ইংলিশ অন হুইচ গ্লোবাল বিজনেস ডিপেন্ডস। কিন্তু দ্যাট দিয়ে লিখলে কিন্তু আর এটা হবে না। দ্যাট দিয়ে লিখলে ওইটা ওই জায়গাতেই থাকবে। এই হলো গিয়ে ঝামেলার কিছুই না। এবং একই ঝামেলা কার সাথে হয়? একই ঝামেলা হয় কখন? একই ঝামেলা হয় হচ্ছে এই হুমের সাথেও হয়। যেমন ধরেন সুমন টিচেস আস ইংলিশ, বা সুমন টিচেস কি? সুমন টিচেস ইংলিশ। এবার আপনি লিখলেন যে সে খুব খারাপ লোক, আই ডু নট রিলাই অন হিম। তাহলে এই যে হিম কেটে আপনি কি লিখবেন? হুম লিখবেন না? এই যে বাকিটা বসিয়ে দিলেন, আই ডু নট রিলাই অন। কিন্তু এই অনটা কি হবে? এখানে বসবে না। এটাও যেহেতু এই অনটা হিমের আগে ছিল, তাহলে সে হুমের আগে চলে যাবে। মোদ্দা কথা, যেই ওয়ার্ডটা কেটে আপনি হুম বা হুইচ আনবেন, কাটার সময় যদি দেখেন যে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনটা কি করবেন? সামনে নিয়ে যাবেন, ঠিক আছে? তবে এই নিয়মের আবার ব্যতিক্রমও আছে। সেই ব্যতিক্রমটা কি? আমরা একটু ব্যতিক্রম তাহলে শিখে ফেলি, ব্যতিক্রমটা শিখতে হবে, ঠিক আছে? ব্যতিক্রমটা হচ্ছে এরকম যে এই ভার্বটা যদি, এই সরি, এই প্রিপোজিশনটা যদি কোনো গ্রুপ ভার্ব টাইপের হয়, তাহলে কিন্তু আবার আহ, আগে নেওয়া যাবে না। কেন আগে নেওয়া যাবে না? এই দেখেন, আমি লিখি দেখেন। ধরেন আমি লিখলাম কি? আমি লিখলাম যে সুমন টিচেস ইংলিশ। সুমন ইংলিশ পড়ায়। এবার আমি মনে করেন বললাম যে রহিম, ঠিক আছে, রহিম কি টেক্স আফটার সুমন। টেক্স আফটার সুমন, টেক আফটার মানে কি বলেন তো? দেখাশোনা করে। সিমিলার হুম, অনুরূপ। সিমিলার হওয়া, সাদৃশ্যতা বজায় রাখে। একই রকম সাদৃশ্যতা বজায় রাখা, গুড, ব্রিলিয়েন্ট। টেক সাদৃশ্য হওয়া। আফটার মানে ইন গুড সেন্স আমরা বলতে পারি টু রিসেম্বল, ওর মতো হওয়া, দেখতে। তো এখন যদি সুমন কেটে আপনি হুম আনেন, তা আপনি মনে করেন বললেন যে হুম রহিম টেক্স আফটার,
কারণ আপনি মনে করেন বললেন আচ্ছা সুমনের আগে তো প্রিপারেশন আফটার আছে, তাইলে কি আফটারটাকে আগে নিয়ে যাব? না, আগে নেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু আফটার সুমনের পরে, মানে সুমনের পর এরকম বোঝাচ্ছে না। এখানে আফটার হচ্ছে একটা গ্রুপ ভার্ব হিসেবে কাজ করছে টেক্সের সাথে, যেটা মিনিং হচ্ছে রহিম দেখতে সুমনের মতোই। তাই আফটারটাকে এখানে আগে নেওয়া যাবে না, কারণ আফটারটা এখানে সুমনের সাথে কানেক্টেড না, বরঞ্চ আফটারটা এখানে টেকের সাথে কানেক্টেড, ঠিক আছে? কিন্তু ওইখানে গিয়ে দেখেন, যখন আপনি বলবেন যে আই ডু নট রিলাই অন হিম, আমি তার উপর নির্ভর করি না, তার উপর, অন হিম, তাহলে অন কিন্তু হিমের সাথে কানেক্টেড। তো যেহেতু আপনি হিম কেটে হুম আনছেন, তাহলে অনটাকেও আগে নিতে হবে। তো এই হচ্ছে গিয়ে কথা। হুম আর হুইচের ক্ষেত্রে প্রিপোজিশনটা আগে নিয়ে যাবেন, তবে খেয়াল করতে হবে প্রিপোজিশনটা যেন কোনোভাবেই কোনো গ্রুপ ভার্ব বা জয়েন্ট অবস্থায় অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড না হয়। কানেক্টেড হইলে কিন্তু আবার কি না, পসিবল না। ব্যাপারটা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না বলেন? ক্লিয়ার দাদা, বুঝতে পারছি। জি দাদা। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, আপনাদেরকে আসলে এইভাবে পড়ালেই মনে হয় ভালো। ওই অত ইন ডেপথ অ্যানালাইসিস করে বুঝে শুনে লাভ নেই, কারণ আপনারা আসলে নিতে চান না এগুলা। এই যে শর্টকাট শিখাই দিছি, যে হুম বা হুইচের ক্ষেত্রে আগে নিবেন, কিন্তু যদি প্রিপোজিশন এর সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে নিবেন না। আপনারা খুশি, আমি খুশি, সবাই খুশি, ঠিক না? এটা কিন্তু খুব ভালো একটা পড়াশোনা, শর্টকাট, কোনো পরিশ্রম নাই। আর লেকচার শিট নিয়ে বসে তো মনে করেন যে আরো মজা, ঠিক আছে? খালি দেখবো আর বলবো, কমু কমু আর দেখবো, আমার কোনো পরিশ্রমই নেই। ওকে, এই জিনিসটা করতে পারলে আমার মনে হয় খুব ভালো হবে, ঠিক না? না দাদা। হুম। না দাদা, আপনার মতো করে পড়ান প্লিজ, না প্লিজ। দাদা, আপনি কারণ আপনাদের নিয়ে খাইটা লাভ নাই, আপনারা আসলে এটা ডিজার্ভ করেন না, এক্সট্রিমলি সরি টু সে। আপনাদের যে পরিমাণ পরিশ্রম দিয়ে পড়াই, এত বড় মেজাজ বিরক্তি করার পরও 10টা বাজে বলছে, 10টা বাজে ক্লাস শুরু করছে, দেখছেন? শোনেন ভাই, একটা কথা বলি, এটা শুধু আপনাদের না, এটা আমি সবাইকে বলি, সম্মান দিবেন না, সম্মান পাবেন না। আমার লাইফ থেকে একটা ঘটনা বলি। আমি ম্যারিড পার্সন, আমার বউ বাচ্চা আছে, বড় ফ্যামিলি আছে ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তা আমার তো অন্য মাইয়ার লগে গিয়া প্রেম করার দরকার নাই, বা গোপন কোনো সম্পর্ক রাখার দরকার নাই, ঠিক আছে? ওই বয়স আমার নাই, বুড়ো হয়ে গেছি যা। একদিন কোনো একটা কারণে, বলতে পারেন যে আমার কাছেরই এক আপু, আহ, ঘটনাটা শুনেন, মানে আবার রাগ করেন না। আমি ওনাকে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে আপু আপনি কোথায় আছেন? তো বলছে আপু আমি এই জায়গাতে আছি। যে ভাই আমি এই জায়গাতে আছি। আমি বললাম এদিকে আসেন না, আমি এদিকে দিয়ে আসি, আপনার কথা মনে হইলো আপনার এলাকায় আসছি, এই ই করি, কি বলে যে একটু ফুচকা টুচকা খাই, ঠিক আছে? তো সে আমার বললো যে আচ্ছা ভাই আপনি তাহলে ই করেন, আমার তো একটু বেরোতে হবে, আমার অলমোস্ট 20-25 মিনিট সময় লাগবে। তো আমার নীতি হচ্ছে যে ভাই আমি যখন ওকে অ্যাপয়েন্টমেন্ট দিই, এটা টু দি পয়েন্টে মেনটেন করি। তো আমি 25 মিনিট বসি, ঠিক আছে, আপনি 25 মিনিট বলছেন, 25 মিনিট বসি। তারপরে আরো মনে হয় 15 মিনিট বসি, তার মিনস দ্যাটস অলমোস্ট 40 মিনিট বসি। 40 মিনিট বসার পরে আমি তাকে একটা ফোনও দিছি, সে ফোনটাও ধরে নাই। তো আমি সুন্দর করে উঠে আমার কাজে আমি বেরিয়ে গেছি, ঠিক আছে? এরপর মনে হয় তার 15 মিনিট পর উনি আসছে। উনি এসে আমাকে বলতেছে যে ভাই আপনি কোথায়? আমি বললাম যে, আপু আমি তো চলে আসছি। তো বললো আপনি চলে আসছেন মানে, বসবেন না? আমি কি বলেন ওমা, আমি 40 মিনিট বসছি, আপনাকে ফোন করেছি, আপনি ফোন ধরেন নাই। তো আমি এলাম বেসিক্যালি এই টাইপের লোক, ঠিক আছে? এবং টু বি স্পেসিফিক, এই 38-40 এই যে ছেলে মেয়েগুলা, ছেলে এবং মেয়ে উভয়ই, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমি বলবো, যেটা আমি যে পুরুষ মানুষ, এরা কোনো রকম কোনো কনফার্মেশন বায়াসনেসে ভোগে না, যে আমার অমুকের কাছ থেকে কনফার্ম হইতে পারে রাইট বেটার রং, ঠিক আছে? সো আমি আপনাকে প্রায়োরিটি দিই, ইন এক্সচেঞ্জ অফ দিস, অ্যাজ এ রিটার্ন ইউ উইল প্রায়োরিটাইজ মি। ইফ আই সি দ্যাট ইউ আর নট গোয়িং টু প্রায়োরিটাইজ মি, আই উইল নেভার গিভ দ্য প্রায়োরিটি। আমি কোনদিন প্রায়োরিটি দিব না। এটা আমি খুব খারাপ একটা লোক। এটা শুধু এখন নয়, বহু আগের থেকে এই টাইপের ছেলে, ঠিক আছে? আমি একবার এক মেয়ের জন্য, বিলিভ করুন কিনা আমি জানি না, এখানে তো অনেক মেয়ে ক্লাস করেন, আমি একবার এক ম্যাডামের জন্য, মানে মেয়ের জন্য 1000 গোলাপ ফুল নিয়ে গেছিলাম। কয় হাজার বলছি বলেন তো? 1,000। 1000 গোলাপ ফুল। আপনাদের কেউ কোনদিন পাইছেন না? 1000 গোলাপ ফুল কোনদিন দিছে আপনারা কেউ? আপনাদের কেউ কোনো ছেলে দিয়ে অফার করছে একসাথে? দাদা আপনি তো খুব রোমান্টিক। আমি যথেষ্ট রোমান্টিক, কি বলেন আপনি, হায় হায়। আমি আমার বউকে এখন পর্যন্ত আপনাদের আশীর্বাদে 5 স্টার বা 4 স্টার হোটেল ছাড়া কোনদিন খাওয়াই নাই। যৌবন আমি কখনো বদ্ধ রোমান্টিক মানে, কিসের নাস্তা আমার করা সাথে যায়। আছেন মানে ইউ উইল ফিল প্রিমিয়াম।
এটা আমার দায়িত্ব। আমার বউ যদি আমার লগে থাইকা গতানুগতিক ফিল করে, তাহলে তো আমি স্বামী হওয়ার যোগ্য না। এর টাকাটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে আপনার মানসিকতাটা, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম শোনেন, তো 1,000 গোলাপ ফুল নিয়ে গেছি। এখন ধরেন একটা সিম্পল জিনিস বলি, এই যে যারা আপুরা আছেন, 1,000 গোলাপ ফুল নিয়ে যাওয়ার, মনে করেন আপনার জন্য আমি একটা গোলাপ ফুল নিয়ে গেলাম, আপনি বলতে পারেন যে এই তুমি গোলাপ ফুলটা আনছো কেন, এই গোলাপ ফুলটা বাসায় নিয়ে গেলে মানুষ কি ভাববে, ঠিক আছে? এটা বলতে পারেন, স্বাভাবিক বিষয়, এটা বাংলাদেশের সমাজ ব্যবস্থা, এটাই স্বাভাবিক, এটা আমি না করবো না। কিন্তু যখন আপনার জন্য কোনো ব্যক্তি পাগল হয়ে 1,000 পিস গোলাপ ফুল নিয়ে গেছে, তখন আপনার কাজ কি? বাসায় সমস্যা হইলো এটাকে একসেপ্ট করা, তারপরে বাসায় সমস্যা হইলো। কারণ কি, এই লোকটা আমাকে এতখানি প্রায়োরিটি দিচ্ছে। কথা কি আমার ঠিক না ভুল বলেন? অবশ্যই ঠিক। ঠিক দাদা। আপুরা বলেন, আপুরা বলেন, ঠিক দাদা। ঠিক না আমার কথাটা বলেন? তারপরে বাসায় কি সমস্যা হয়? তো সেই ম্যাডাম বা সেই ভদ্রমহিলা আমাকে বলতেছে যে আমি এই গোলাপ ফুলগুলো নিতে পারবো না। তো এখন দেখেন, ইফ ইউ সে, মনে করেন যে অনামিকা ম্যাডাম ক্লাস করতেছেন, আমি আপনার জন্য 1,000 পিস গোলাপ নিয়ে গেছি, আর আপনি যদি বলেন যে তার মানে কি আমি আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দিই আমার জীবনে, মানে 1,000 গোলাপ ভাই কেনার সাহস কেউ করবে না, ঠিক আছে? টাকাটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে এতগুলো গোলাপ নিবো কিভাবে আমি, তাই না? বিশাল বড় কয়েকটা তোর হয়ে যাবে একসাথে। তো তারপরে আপনাকে আমি অনেক প্রায়োরিটি দিই। তো যখন, দ্যাট মিনস আপনি আমার প্রায়োরিটি লিস্টে খুব টপ পজিশনে আছেন, সো আপনার যে কোনো সমস্যা আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখবো। তাই আমি পরে বললাম কেন নেওয়া যাবে না ফুলটা? পরে বললাম না, বাসায় নিয়ে গেলে সমস্যা আছে। তা আমি সঙ্গে সঙ্গে সিএনজি কে বলছি, মামা একটু থামেন তো। এ, থেমে আমি রাস্তার পাশে ফুলগুলোকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আবার সিএনজিতে উঠছি। উঠার পরে সে আমাকে বলতেছে যে আপনি এই ফুলগুলো ফেলে দিলেন? আমি পরে বললাম হ্যাঁ, আমি আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দিই, দেয়ার ফর আমি আপনার জন্য 1,000 গোলাপ এনেছি। সো আপনার সমস্যাটা আমি কনসিডার করবো না? এটা তো আমার ভুল হয়েছে, এতগুলো গোলাপ ফুল আনা, আপনার জন্য এতগুলো গোলাপ ফুল আনা উচিত হয়নি আমার। আইদার আমি ভুল করছি, অথবা আপনি এটা ডিজার্ভ করেন না, ঠিক আছে? আমি এই টাইপের লোক, আমি ভয়ঙ্কর টাইপের রাগী এবং প্রতিশোধ পরেন ভিন্ডিকটিভ পার্সন, ঠিক আছে? মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে আমি কি পরিমাণ রাগী হইতে পারি, ঠিক আছে? সো আমি তাকে বলছিলাম যে আপনি আমাকে জীবনে কোনো না কোনো স্টেজে খুঁজে বেড়াবেন, কিন্তু আমাকে পাবেন না। এই কথা বলে আমি সিঙ্গি থেকে নেমে গিয়েছিলাম। 2013-এর কথা বলতেছি আপনাদেরকে আমি। তো আমি এরকম বেসিক্যালি এই টাইপের লোক, ঠিক আছে? আমি ভয়ঙ্কর রকম, মানে রোমান্টিক বলতে পারেন, আর ভয়ঙ্কর রকম খারাপ বলতে পারেন, ঠিক আছে? তো ওকে। দাদা সেই মেয়ের সাথে কি পরে আর কথা হয়েছিল? সে আমাকে নক দিয়েছে, আমি বলছি না, আমি কথা বলবো না আপনার সাথে। কেন কথা বলবো আপনার সাথে? আমি কি দরকার আমার কথা বলার, ভাই বলেন? কোনো দরকার নাই। আমি তাকে সরাসরি বলতেছি যে বিবাহিত, সরি বিবাহিত না, কি বলে, স্ত্রী ব্যতীত সমস্ত মেয়ে আমার কাছে মাতৃতুল্য। তো আপনি যদি আমার বউ হওয়ার প্রপোজাল গ্রহণ করেন না, আপনি আমার কাছে আমার মায়ের মতো। ওকে, দাদা একটা কথা বলার লোভ সামলাতে পারলাম না দাদা। বলেন। এই ফুলের কথা শুনে আর কি, তো আমার ওয়াইফও এমন ফুল টুল আমার কাছে চাইতো, তো খুব একটা কিনে টিনে দিতাম না। হুম। পরে দাদা আল্লাহর রহমতে একটা বাগান করে দিছে ফুলের। হ্যাঁ, আমি মোটামুটি আবার ভালোবাসি আপনি তো কিন্তু তাদের 50টা, ভালোবাসি। ওনার কাঠগোলাপ অনেক পছন্দ, হ্যাঁ, প্রায় 50টা কাঠগোলাপের গাছ আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, গুড। এটা তো নিয়ম হবে, তাই না? সো মনে রাখবেন, এটা যদি প্রেমের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মনে রাখবেন যে জীবনে যে কোনো ক্ষেত্রেই আপনার দায়িত্ব হচ্ছে আপনার ফ্রন্টে থাকা লোকটাকে সর্বোচ্চ পরিমাণ প্রায়োরিটি দেওয়া, সে আপনাকে প্রায়োরিটি দেওয়ার আগেই। এরপর দেখবেন, কোনো এক্সপেকটেশন ছাড়া এটা করবেন, এরপর দেখবেন যে সে আপনাকে ওইটার এক্সচেঞ্জে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে? আর দেখেন যদি জিনিসটা অনে পার, অর্থাৎ সমতুল্য ইকুইভ্যালেন্ট না হয়, ওকে বাবা, বাই বাই। কিন্তু জীবনে কোন জিনিসটা যেন মনে না হয় যে না, তাকে আমি প্রায়োরিটি কম দিছি, এই কাজগুলো কিন্তু করা যাবে না। So, এই বিষয়গুলো মাথায় রাখবেন সবসময়। যে আপনাকে প্রায়োরিটি দিচ্ছে, তাকে আপনি প্রায়োরিটি দিবেন, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। আর না হলে বলে দিবেন যে ভাই তোমার প্রায়োরিটি আমার দরকার নাই, অযথায় আমার বিরক্ত করে না। এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে? তো দেখেন, আপনার এই নিয়মটা শিখলেন, ভালো কথা। তাহলে এখন কি হলো, এখানে এসেও ওই উপরের বাক্যেও সেভারেল নোটওয়ার্থি ফিচার্স, এটার একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, এই যে অফ হুইচ দ্য অ্যালোকেশন, ঠিক আছে, অফ 100 বিলিয়ন টু এগ্রিকালচার
স্ট্যান্ড আউট প্রমিনেন্টলি মানে কি সেন্ট্রাল ব্যাংক ঘোষণা করেছে করবেন, এটি মিউট হয়ে যাবে। এই ভয়েসটি চালু হওয়ার পর থেকে আপনার ভয়েস শুনতে কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন একটি স্পিকার আইকন রয়েছে জুমের পাশে, ওখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এটি মিউট হয়ে যাবে। এই ভয়েসটি চালু হওয়ার পর থেকে আপনি হচ্ছে এয়ার এটা কি করে দিলাম এটা একদম রিপোর্ট টু জুম করে দিলাম ঠিক আছে যেন আর জীবনে জয়েন না করতে পারে দ্যাটস ইট হয়ে গেল তাহলে কি হলো যে তাহলে এখানে বাক্যের মিনিটে কি দাঁড়াবে সেন্ট্রাল ব্যাংকস কেন্দ্রীয় ব্যাংকের নতুন চালু করা প্রণোদনা প্যাকেজের বেশ কয়েকটি উল্লেখযোগ্য কি আছে ফিচার্স আছে বা বৈশিষ্ট্য আছে যার মধ্যে একটা উল্লেখযোগ্য স্ট্যান্ড আউট প্রমিনেন্টলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কৃষি খাতের জন্য কি $100 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে দ্য অ্যালোকেশন অফ টাকা 100 বিলিয়ন কি ফর এগ্রিকালচার ঠিক আছে তাহলে দেখেন এই প্রথমেই যে অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যটা পাইলাম সেই বাক্যের মধ্যেই আপনার কি আছে একটা অ্যাডজেক্টিভ ক্লজের মারপ্যাচ আছে আছে কিনা ইয়েস অর নো বলেন ইয়েস দাদা। ছিল তো আমরা বুঝতে পারলাম ভালো কথা এবার আমরা দ্বিতীয় বাক্যে যাই দ্বিতীয় দাদা বাক্যে একটা বলতেছে এট এ টাইম when the country is grappling with এই ফ্রেজটা মুখস্থ করে নেবেন grappling with এবং বারবার আওড়াবেন the country is grappling with lot of problem I have been grappling with lot of problem ঠিক আছে এরকম করে বারবার আওড়াবেন যেন এই ওয়ার্ডটা বা ফ্রেজটা যে কোনো প্রবলেম লেখার সময় চলে আসে ঠিক আছে তাহলে এখন এখানে মেইন ক্লজটা কি ওতে বলছে এট এ টাইম এমন একটা সময় এবার এই টাইমের অ্যাডজেক্টিভ ক্লজ when the country is grappling with economic uncertainties যখন এই দেশটা বেশ কিছু অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তার সংকটের মুখোমুখি তারপরে কি রাইজিং লিভিং কস্ট ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এটার সাথে গ্র্যাপলিং উইথ করতেছে এন্ড এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জেস এবং কি আপনার হচ্ছে কর্মসংস্থানের প্রতিবন্ধকতা সমূহ মানে এমন একটা সময় যখন এই দেশটা কি করতেছে অর্থনৈতিক অনিশ্চয়তা জীবনযাত্রার মান বা ব্যয় বৃদ্ধি তারপর হচ্ছে কর্মসংস্থানের প্রতিবন্ধকতা এই সমস্ত কিছু ফেস করতেছে এই যে এবার মেইন ক্লজটা আসলো দ্য ডিসিশন টু চ্যানেল substantial resources into the rural economy is both timely and encouraging এখানে চ্যানেল মানে টিভির চ্যানেল না এখানে চ্যানেল মানে হচ্ছে প্রবাহিত করা বা সরবরাহ করা তো একটা সময় যখন দেশ বেশ কয়েকটা সমস্যার মধ্যে খান্দে যাচ্ছে ওই সময়ে দ্য ডিসিশন সিদ্ধান্ত কিসের সিদ্ধান্ত টু চ্যানেল সরবরাহ করার কি সরবরাহ করার সাবস্টেন্সিয়াল রিসোর্সেস পর্যাপ্ত পরিমাণ সম্পদ সরবরাহ করা কোথায় ইনটু দ্য রুরাল ইকোনমি গ্রামীণ অর্থনীতিতে এই পুরো ব্যাপারটা কি টাইমলি সময়োচিত অ্যান্ড এনকারেজিং উৎসাহ ব্যঞ্জক তার মানে কি যখন এই দেশটা অর্থনৈতিক অনিশ্চয়তা ঠিক আছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তারপর হচ্ছে কর্মসংস্থানের প্রতিবন্ধকতার মুখোমুখি দাঁড়িয়ে তখন গ্রামীণ অর্থনীতিতে এইরকম বড় একটা পরিমাণের অর্থ সরবরাহ করার সিদ্ধান্তটা অবশ্যই সময়োপযোগী এবং উৎসাহ ব্যঞ্জক খেয়াল করে দেখেন উৎসাহ ব্যঞ্জক বলেছি আমার কিন্তু ভগবানের আশীর্বাদে বাংলা ওয়ার্ড ভান্ডার মোটামুটি ভালো এই লাইনে অনুবাদ করার জন্য ঠিক আছে তাহলে দেখেন দুইটা বাক্যের মধ্যে এখানে অফ হুইচ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বাক্য বড় করছে আবার এখানে হোয়েন দিয়ে বাক্যটাকে বড় করছে খেয়াল করে দেখেন মিলছে না আমার জি দাদা আচ্ছা এবার দেখেন কি বলছে বলছে ইট ইজ এ রিকগনিশন এটা একটা স্বীকৃতি দ্যাট এটা একটা নাউন ক্লজ দ্যাট এ রেজিলিয়েন্ট এগ্রিকালচারাল সেক্টর রিমেইনস ইন্ডিসপেন্সেবল ফর ইকোনমিক স্ট্যাবিলিটি যে একটা রেজিলিয়েন্ট এগ্রিকালচারাল সেক্টর রেজিলিয়েন্ট মানে কি যে বারবার উঠে দাঁড়ায় যে খাপ খাওয়াতে পারে অ্যাডেপ্টিভ ঠিক আছে এইরকম একটা কৃষি খাত
রিমেইনস ইনডিসপেন্সেবল, এখন পর্যন্ত এটা কি অপরিহার্য, কিসের জন্য? ফর ইকোনমিক স্ট্যাবিলিটি, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, এমপ্লয়মেন্ট জেনারেশন, কর্মসংস্থান সৃষ্টির জন্য, অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এবং টেকসই উন্নয়নের জন্য। কোথায়? ইন বাংলাদেশ। ঠিক আছে। দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ইনিশিয়েটিভ, এই যে উদ্যোগ, অফ দ্য ইনিশিয়েটিভ, এই উদ্যোগের মূল লক্ষ্য, প্রাইমারি অবজেক্টিভ, মূল লক্ষ্য, ইজ টু বুস্ট এগ্রিকালচারাল প্রোডাকশন। এই উদ্যোগটার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে কি? এগ্রিকালচারাল প্রোডাকশন, কৃষি উৎপাদন বুস্ট করা, মানে বৃদ্ধি করা। ঠিক আছে। তারপরে কি? স্ট্রেনদেন ফুড সিকিউরিটি, মানে কি? খাদ্য নিরাপত্তাকে আরো জোরদার করা বা শক্তিশালী করা। এই ওয়ার্ডটা খেয়াল করবেন, জোরদার করা বলছি, শক্তিশালী করা বলছি। ঠিক আছে। অ্যান্ড জেনারেট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এবং কর্মসংস্থান সৃষ্টি করা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। জেনারেট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কোথায়? অ্যাক্রস রুরাল বাংলাদেশ, পুরো গ্রামীণ মানে গ্রামীণ যে বাংলাদেশের যে গ্রাম এরিয়াগুলো সেগুলো বোঝাচ্ছে। এখানে এই অ্যাক্রস ওয়ার্ডটা শিখে রাখবেন। জুড়ে, মানে পুরো গ্রামীণ এরিয়া জুড়ে, এই জুড়ে শব্দটার বাংলা হচ্ছে গিয়ে বেসিক্যালি কি? অ্যাপ্রোচ, এই সরি অ্যাক্রস। ঠিক আছে। তো দাদা এখানে, প্রশ্ন, হ্যাঁ বলেন। দাদা এখানে অ্যান্টের আগে এই যে আমরা অক্সফোর্ড কমা যেটা বলি ওটা কেন বসে নাই যদি একটু বলতেন। কোনটার আগে বসে বলেন? সিকিউরিটির পর অ্যান্ড, যেটা অ্যান্টের আগে তো সাধারণত আমরা একটা কমা দিয়ে থাকি, এখানে হ্যাঁ। কি কমাটা না হওয়ার লজিকটা কি? কমাটা না হওয়ার কারণ কি? না, আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন, আমরা ভাবি। দেখেন, কমাটা তখনই লাগে, ঠিক আছে, কমাটা আমাদের তখনই লাগে যখন আমাদের কাছে মনে হয় কি যে কনফিউশন হতে পারে। ওকে, মানে আপনি যদি কনফিউশন ফিল করেন তাহলে আপনি হচ্ছে কমাটা দিয়ে আলাদা করবেন। তো রাইটার এখানে মনে করতেছে যে টু বুস্ট ব্লাবলা, টু স্ট্রেনদেন ব্লাবলা, টু জেনারেট ব্লাবলা, এখানে এন্ড দিয়ে যুক্ত করলেও আমার অডিয়েন্সের বুঝতে কি হবে না, সমস্যা হবে না। এই জন্য এখানে সে কমাটা দেয় নাই। এখন ধরেন আপনি বললেন যে সুমন ভাই, আমি মনে করতেছি যে এই কমাটা না দেওয়াতে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, হতে পারে না? আপনার এরকম বলেন, হতেই পারে। জি তাহলে দাদা। আপনি একটা কমা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ফুড সিকিউরিটির পরে একটা কমা দিয়ে দিবেন। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ধরেন আমরা যদি এখানে দুই একটা বাক্য আছে, দুই একটা বাক্যের পরে আবার এই বাক্যটার দিকে চলে যাই, দেখেন এই যে এই বাক্যটার দিকে চলে যাই, এই যে মার্ক করে রাখলাম, বলছি স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার। এই যে অনেক ছেলে মেয়ে আছে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তারা মার্জিনাল ফার্মারটা বুঝতেছেন না। তো মার্জিনাল ফার্মার মানে কি? প্রান্তিক পর্যায়ের কৃষক, যারা হয়তো বর্গা চাষি দিয়ে খায়, বা হচ্ছে যারা ধরেন একদম আমাদের যে দেশের যে মিনিমাম ল্যান্ড পার পার ক্যাপিটা, এটা মনে করেন তাদের নাই, খুব অল্প একটু জমি আছে, ওদেরকে আমরা প্রান্তিক কি কৃষক দাদা। বলতে পারি? প্রান্তিক পর্যায়ের কৃষক বলতে পারি। ঠিক আছে। তো বলতেছি স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, তারপরে কি শেয়ার ক্রপার্স। শেয়ার ক্রপার মানে কি? বর্গা চাষী। এখন এই শেয়ার ক্রপার মানে বর্গা চাষী, বিলিভ মি, এটা আমি মুখস্থ করে বসি নাই যে আপনারা বলতে পারবো। এটা আমি একদম স্মুথলি পড়তেছি। এর কারণ হচ্ছে যে আপনার ওই রিডিং হ্যাবিটটা, এই রিডিং হ্যাবিটটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? জি দাদা। হ্যাঁ দাদা। তাহলে কি দাঁড়ালো, যে ছোট এবং মার্জিনাল ফার্মাররা, আর হচ্ছে যারা বর্গ মানে ছোট এবং প্রান্তিক পর্যায়ের কৃষকরা, তারপরে বর্গা চাষিরা, তারপর উইমেন ফার্মাররা, নারী কৃষকরা যারা আছে, বা কৃষানীয় বলতে পারেন আপনি, তারা কি করছে? হ্যাভ রাইটলি বিন গিভেন প্রায়োরিটি আন্ডার দিস স্কিম। এই যে স্কিমটা হাতে নেওয়া হয়েছে, এটার আন্ডারে কি করা হয়েছে? তাদেরকে যথাযথভাবে বা সঠিকভাবে কি করা হয়েছে? গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই যে পুরো ব্যাপারটা, যে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে, এই পুরো ব্যাপারটার অ্যাডজেক্টিভ ক্লজ কি হবে? হুইচ রিফ্লেক্ট
a commitment to inclusive growth, which reflect a commitment to inclusive growth. যা কি দেখায়, যা মূলত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি যে আমাদের একটা প্রতিশ্রুতি, সেটাকেই প্রতিফলিত করে। তাহলে হুইচ রিফ্লেক্ট, হুইচ কেটে দিব, তাহলে রিফ্লেক্টটা কি হয়ে যাবে, রিফ্লেক্টিং। রিফ্লেক্টিং হয়ে যাবে। গুড। তাহলে তাহলে কি হয়ে গেল, এই যে দেখেন, রিফ্লেক্টিং এ কমিটমেন্ট টু ইনক্লুসিভ গ্রোথ। মিলছে? জি দাদা। তারপরে কি বলতেছে, তাহলে বাংলাগুলো খেয়াল করেন, দা ওয়ে আই এম সিলেক্টিং দ্য ওয়ার্ড, খেয়াল করে দেখবেন। মানে আপনি যখন পড়বেন তখন যখন ভেঙে ভেঙে অনুবাদ করবেন, করলে দেখবেন যে আপনার রাইটিং এর মান তো সুন্দর হবেই, ইভেন আপনাকে যদি ইংলিশ থেকে বাংলা অনুবাদ দেয়, ওইখানেও দেখবেন যে খুব সুন্দর সুন্দর একটা বাংলা আপনি আনতে পারতেছেন। ঠিক আছে? যেমন এখানে ধরেন, রিফ্লেক্টস হবে না, এস হবে না? রিফ্লেক্টিং কেন এক্স হবে কেন, রিফ্লেক্ট ভার্ব থেকে রিফ্লেক্টিং হয়েছে ভাই। দাদা বলছিলাম যে রিফ্লেক্টেড মানে আগে যে মানে হুইচ রিফ্লেক্টস মানে এস ছিল কিনা, মানে হ্যাঁ যেহেতু এস, দা হ্যাঁ এস ছিল। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে, এতে করে লাভটা কি? এতে করে লাভটা হচ্ছে যে আপনি প্রয়োজনের সময় আপনি কি বলে যে ধরতে পারবেন। তো এটা একটা মজার কাহিনী শেয়ার করি, না বললে ভাল লাগবে না। আমারই একজন কলিগ, তো একদিন আমরা কথা বলতেছিলাম এই অনুবাদ করা নিয়ে। তো উনিও একটা কোনো একটা কোচিং এ ক্লাস করান, ঠিক আছে, এবং খুব বিখ্যাত কোচিং। তো উনি বলতেছে, সুমনদা দেখেন, এক ছেলে অনুবাদটা করছে কি, যে মুদ্রাস্ফীতি এটা হয়েছে। তো যেটা হয়েছে সেটা লিখছে, লিখছে অবহেলিত হয়েছে। তাই আমি পরে বললাম যে যে ম্যাডাম, এটা তো আসলে অবহেলিত না লিখে আমার মনে হয় উপেক্ষিত ওয়ার্ডটা লিখলে ভালো হয়। তো উনি আমাকে বললো, এই আপনি এটা জানেন কিভাবে? বলি কেন? বলে আমাকে যে উত্তরটা দেওয়া হয়েছে খাতা মার্কিং করার জন্য, সেখানে এই ওয়ার্ডটাই আছে। তো পরে বললাম যে ভাই, আমি কাজ করি এটা নিয়ে, তো আমার না বলতে পারাটাই আমার ব্যর্থতা, বলতে পারতে হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো যখন পড়বেন তখন হবে কি, আপনার এই সঠিক সময়ে সঠিক ওয়ার্ডটা আসবে। ঠিক আছে? যেমন কি বলছে, আন্ডার দ্য 5 ইয়ার রিফাইন্যান্সিং প্রোগ্রাম, এই যে পুনঃ অর্থায়নযোগ্য যে প্রোগ্রামগুলো আছে এই 5 বছর ব্যাপী, এটার অধীনে এটাতে এটাতে কি করা হয়েছে, এলিজিবল ফার্মার অর্থাৎ যোগ্য কৃষকদের উইল হ্যাভ অ্যাক্সেস টু লো ইন্টারেস্ট লোন। মানে কি, তাদেরকে কি দেওয়া হবে, কিছু সুযোগ দেওয়া হবে। এখানে এক্সেস মানে তো মনে করেন যে প্রবেশাধিকার, এখানে এইখানে এক্সেস মানে প্রবেশাধিকার লেখার দরকার নাই। তাহলে কি হবে, এই যোগ্য কৃষকদেরকে সর্বোচ্চ 8% রেটে কি করা হবে, আপনার ঋণ প্রদান করা হবে। ঠিক আছে? দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ অলসো ওয়াইজলি স্টিপুলেটেড, এই যে নাউন ক্লজ চলে আসলো আবার দেখেন, কেন্দ্রীয় ব্যাংক কি করেছে, খুব বিচক্ষণতার সহিত কি করেছে, স্টিপুলেটেড করেছে। মানে কি, এটা নির্ধারণ করেছে বা জারি করেছে। স্টিপুলেটেড কি হবে, ইট, এটা জারি করেছে। এই এটার জায়গাতে দ্যাট দিয়ে একটা নাউন ক্লজ কে বসাইছে। এবং আমি জানি যে নাউন ক্লজে কি আছে, পড়ি নাই, তারপর আমি জানি। ঠিক আছে? কারণ কাজ করি তো এই লাইনে, জানি যে দিস লোনস ক্যান নট বি ইউজড, এই ঋণগুলা বা ধারগুলাকে আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না, টু সেটেল প্রিভিয়াস ডেট। এটা আমি সবসময় ডেট বলি, কিন্তু এটা আসলে উচ্চারণটা হচ্ছে ডেট। ঠিক আছে? ডেট। তো মানে কি, এই লোনগুলাকে আহ আপনি কোনোভাবে কি করতে পারবেন না, আগের ঋণটা সেটেল করার জন্য ব্যবহার করতে পারবেন না। আপনি বলতে পারেন জিনিসটা কি ভাইয়া, বুঝি নাই। এটা আমাদের বাংলাদেশের একটা প্র্যাকটিস যে 100 টাকা লোন নেওয়া হয়, তারপরে 150 টাকা লোন নিয়ে আগের 100 টাকা শোধ করা হয়। এই ভিশিয়াস সাইকেল, ওয়ার্ডটা শিখে রাখেন, ভিশিয়াস সাইকেল। ভিশিয়াস সাইকেল মানে কি, ইটস এ নেভার এন্ডিং সাইকেল, ইট উইল নেভার এন্ড, এর শেষ হয় না, ক্রম মানে ক্রমাগত চলমান। ভাইয়া এটাকে লোন ইঞ্জিনিয়ারিং বলে সম্ভবত। লোন ইঞ্জিনিয়ারিং একটা টার্ম বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? লোন ইঞ্জিনিয়ারিং সুন্দর একটা টার্ম। তো এই দুষ্টচক্র। ভিশিয়াস সাইকেল থেকে নো ওয়ান ক্যান গেট আউট। এই ভিশিয়াস সাইকেল, এই ওয়ার্ডটা আপনি যে কোনো নেগেটিভ ইয়েতে ইউজ করতে পারেন। ঠিক আছে? তাহলে কি হলো, যে এইভাবে লোনটাকে নিয়ে আপনি কি করতে পারবেন না, আগের কোনো লোনকে বা ঋণকে
সেটেলমেন্ট করতে পারবেন না, মানে পরিশোধ করতে পারবেন না। এই যে দেয়ার বাই, তাহলে এখন আমার যদি বলেন যে এই বাক্যটা কিভাবে লিখছে, এখানে এখানে অনেকগুলো ঝামেলা আমি দেখতে পাচ্ছি। তা আমরা এই বাক্যটা কপি করে নিই, ঠিক আছে? এই বাক্যটা কপি করে নিয়ে দেখেন আমি এই বাক্যটা কিভাবে বানাই। গ্রামারের রুলস অনেক কিছুই হতে পারে, আমি আমার মতো এইভাবে শিখছি যে ভাই আমার এখানে মূল বাক্য হচ্ছে গিয়ে কি, দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ অলসো ওয়াইজলি স্টিপুলেটেড দ্যাট ইট, সেন্ট্রাল ব্যাংক এটা স্টিপুলেটেড করছে। এবারে ইটের জায়গায় কি হবে, যে দিস লোনস ক্যান নট বি ব্লা 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 ব্লা। আপনারা দেখতে পারতেছেন? জি দাদা। তাহলে এই যে দ্যাট দিয়ে বাকিটা বসাইলাম, স্টিপুলেটেড দ্যাট ব্লা 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 ব্লা, হয়ে গেল, শেষ। সেন্ট্রাল ব্যাংক এটা ডিসাইড করছে, ভালো কথা। এটুকু বুঝতে পারছি আমরা? তাহলে বলেন তো একটু বুদ্ধি করে। জি দাদা। জি বুঝতে দাদা। পারছি। আচ্ছা, এখন আমি যদি এই পুরো ব্যাপারটাকে মডিফাই করি এইভাবে, কমা দিয়ে, হুইচ দেয়ার বাই এনশিওরস ইট, দেখেন আমি লিখি যে যা কি করে, এটা নিশ্চয়তা দেয়। হুইচ দেয়ার বাই এনশিওর যদি হয়, আমি যদি হুইচ কেটে দেই, তাহলে দেয়ার বাইটা থাকলে দেয়ার বাই হিসেবে এনশিওরসটা কি হয়ে যাবে, এনশিওরিং হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা বলেন প্লিজ। জি দাদা, ক্লিয়ার। এখন এই যে এনশিওরিং ইট, এই ইটের জায়গাতে ধরেন আমি আরেকটা কি নিশ্চিত করতেছে এটার মাধ্যমে, এইটা নিশ্চিত করতেছে, ফান্ড আর ডিরেক্টেড টুয়ার্ড ফ্রেশ প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, মানে একদম নতুন কোনো উৎপাদনশীল খাতে ব্যয় করা হচ্ছে এই টাকাটা, ঠিক আছে? তাহলে এই ইটের জায়গাতে কি হবে, এটা বসে যাবে। দেখেন পুরোটাই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজের খেল। আমি বারবার কেন বলি যে ক্লজ পারলে দেখেন বাক্য খুঁজতে হয় না, সব বাক্যই তখন কমন পড়ে। ধরতে পারছি আমরা বিষয়টা, বলেন? জি জি দাদা। দাদা। ধরতে পারছি, good. এবার ধরেন এই যে এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে তো সব গ্রামার দেখাই দিছি, এখন আর ওই আগের মতো বাক্য খুঁজতে হয় না, দেখেন লাইনে লাইনে কমন পড়ে। পরের বাক্যটা কি বলছে, বলছে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিজ, ব্যক্তিগত পর্যায়ে যে এই সুবিধাভোগীরা আছে তারা কি হবে, উইল বি অ্যালাউড টু অ্যাভেইল দেমসেলফ, তাদেরকে অ্যালাউ করা হবে, সুযোগ দেওয়া হবে গ্রহণ করতে, ইন দেমসেলফ অফ দ্য ফ্যাসিলিটি আপ টু 3 টাইমস, 3 গুণ ফ্যাসিলিটি দেওয়া হবে আগের তুলনায় কম্পারেটিভলি। এই যে 3 গুণ ফ্যাসিলিটি দেওয়া হবে, এটার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হুইচ ক্রিয়েট অপরচুনিটি ফর এ ব্রডার সেগমেন্ট অফ রুরাল প্রডিউসার, যা কি করে, রুরাল প্রডিউসার গ্রামীণ উৎপাদনকারীদের একটা বড় সেগমেন্টকে এটার আন্ডারে আনার জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। হুইচ ক্রিয়েট, এটা তাহলে কি হয়ে যাবে বলেন তো বুদ্ধি করে? Which create path হুইচ বাদ দিলে ক্রিয়েটটা কি হবে? creating Create, হবে। পুরোটা বলতে হবে তো ভাই। তাহলে আপনি বলেন যে এই বাক্যের কিছু আছে শেখার মতো? কিছুই নাই, সব পড়াইয়া দিছি। আপনাদের তো বেশ কিছু আচ্ছা আমি বলতে ভুলে গেছি, আপনাদের যেটা দেওয়া আছে না ফিয়ারলেস রাইটিং, ওইখানে দেখবেন পত্রিকার খুবই অ্যাডভান্স লেভেলের 100টা বাক্য আমরা একদম গুছায় আপনাদেরকে দিছি, একদম গুছিয়ে দিছি, যেটা আপনি তো ঘরে বসে পড়তে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? দাদা একটা কথা ছিল, সেটা হচ্ছে কি অ্যাভেইল দেমসেলফ আছে না, হ্যাঁ, তো ওইটা তো প্রায় সব সব ওয়ার্ড গুলোতেই আমরা দেখি যে অ্যাভেইল এর পরে দেমসেলফ বসে। এখানে কি এটা কি পোলাকয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে এই ওয়ার্ডটার সাথে এই ওয়ার্ডটা সবসময় আমরা দেখি পাশাপাশি বসে আর কি, এটা নিয়ে একটু যদি বলতেন। সাধারণত আপনি এটা দের ক্ষেত্রে দেখেন বিধায় আপনার কাছে মনে হচ্ছে যে এটা এরকম কোলোকুয়াল হিসেবে ইউজ করা হয়েছে, অনেক কিছুই হতে পারে, কিন্তু অ্যাভেলের পরে আপনাকে অফ রাখতেই হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে। তো নিউজ পেপার ক্লাসগুলো আমি গুছিয়ে পড়বো আজকে, জাস্ট বিরক্ত করছে বেঁধে আস্তে আস্তে পড়তেছি, মানে তাড়াহুড়া করে পড়তেছি, জাস্ট দেখাচ্ছি যে দেখেন ক্লজগুলো যে পড়ছেন জাস্ট কাজে লাগতেছে কিনা। এই যেমন আপনাদেরকে ইনভার্টেড সেন্টেন্স বলছিলাম, দেখেন এই যে পরের প্যারাতে শুরুতে একটা ইনভার্টেড বাক্য মেরে দিছে, বলেন তো এখানে বাক্যটা কি ছিল? particularly noteworthy the provision পার্টিকুলারলি নোট হতে ছিল বাক্যটা, মাইন্ড The দিব। previous The provisions are designed. দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
পড়তে হবে, না পড়লে হবে? দাদা হচ্ছে দ্য প্রভিশনস ডিজাইন টু রিমুভ লং স্ট্যান্ডিং হয় ব্যারিয়ার্স নাই, টু। পারেন নাই, আমি জানতাম এই ভুলটা আপনারা করবেন। মজা পাইছি, আপনারা সেম ভুলটা করছেন যে ভুলটা আমি এক্সপেক্ট করছিলাম। শুনেন, বারবার বলি যে সুমন ভাইয়ের সাথে উল্টাপাল্টা করেন না, যেটা পড়াইতেছি এটা মন দিয়ে পড়েন, দাদা এটা বুঝবেন। কি ইনভার্সনের উদাহরণ? অবভিয়াসলি ইনভার্সন উদাহরণ। বাক্যটা ছিল দা প্রভিশনস আর পার্টিকুলারলি নোট, এই যে প্রভিশনস গুলো রাখা হয়েছে, ধারাগুলো রাখা হয়েছে, এগুলা বিশেষভাবে কি উল্লেখযোগ্য। তার মানে বাক্যের সাবজেক্ট ছিল দ্য প্রভিশনস। এখন ওই যে পার্টিকুলারলি নোট করতে, হ্যাঁ, আপনি যেহেতু চাচ্ছেন যে এটাকে আগে নিয়ে যাবেন, তাহলে কি হবে? পার্টিকুলারলি নোট অর্থী আর দা প্রভিশন, বুঝতে পারছি আমরা। হ্যাঁ এবার জি এই দাদা। প্রভিশন গুলোর জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, কি সেটা কি ছিল? যে দ্যাট আর ডিজাইনড টু রিমুভ, যেগুলাকে সাজানো হয়েছে কিসের জন্য? দূর করতে। কি দূর করতে? লং স্ট্যান্ডিং ব্যারিয়ার্স টু, দাঁড়ান একটু দাঁড়ান, ব্যারিয়ার্স টু ইনস্টিটিউশনাল ক্রেডিট। প্রাতিষ্ঠানিক পর্যায়ে লোন নিতে গেলে দীর্ঘদিন ধরে বিদ্যমান যে প্রতিবন্ধকতা সমূহ আছে, লং স্ট্যান্ডিং ব্যারিয়ার্স, ওইগুলাকে দূর করার জন্যই এই প্রভিশন গুলো রাখা হয়েছে। এখন আপনি যদি বলেন যে দ্যাট কাটবেন আর কাটবে, তাহলে কি হবে? পার্টিকুলারলি নোটওয়ার্থি আর দ্য প্রভিশনস ডিজাইনড টু রিমুভ লং স্ট্যান্ডিং ব্যারিয়ার্স টু ইনস্টিটিউশনাল ক্রেডিট। ধরতে পারছেন? হুম, যিনি বুঝতে পারেন নাই, বলার পর ধমক খেলেন, তিনি বুঝতে পারছেন? দাদা আমি একসাথে আর কি সেন্টেন্সটাই বলতে চাইছি, মানে বুঝছি যে প্রভিশনস আর পার্টিকুলারলি নট দি, কিন্তু হ্যাঁ, একসাথে বলে দিছি আর কি তো আপনাকে এই যে। এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এবার দেখেন, এবার তাহলে বলেন পরের বাক্যটার মেইন ক্লজ কি, পারলে কেউ বলেন দেখি। এগুলো না পড়বো, বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বলেন। স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স উইল বি এবল টু ইট। স্মল এন্ড মার্জিনাল ফার্মার্স উইল বি এবল টু অবটেইন কোলাটারাল, মানে কি? জামানত। নোট করে রাখেন, কোলাটারাল মানে হচ্ছে জামানত, ঠিক আছে? কি তারা পারবে, এই ছোট এবং প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছে তারা পারবে। কি পারবে তারা ভাই? এবল মানে পারবে, অবটেইন তারা নিতে পারবে। কি নিতে পারবে? কোলাটারাল ফ্রি লোনস, অর্থাৎ জামানতবিহীন ঋণ নিতে পারবে। অফ আপ টু টাকা 5 লাখ, 5 লক্ষ টাকা পর্যন্ত। এটা হলো গিয়ে আমার মেইন ক্লজ। এবার বুদ্ধি করে বলতে হবে, মেইন ক্লজটা যদি এটা হয়, তাহলে পরের অংশটা কিভাবে আসছে, কাকে মডিফাই করতেছে বলে। দাদা টাকা 50,000, এই যে 5 লাখ। এই যে The আপ টু এত টাকা collateral লোন, free loans. অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজটা কি ছিল বলেন? লঞ্চ তো এটা মডিফাই করছে। হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ ক্লজটা কি ছিল বলেন, সেটা শুনি। Which was based. হ্যাঁ, এই তো পারছেন। Which were based. which is based solely on the value of their crop and produce, যা কিনা নির্ধারণ করা হইতেছে কি হিসেবে? তাদের শস্য এবং প্রোডাকশনের উপর ভিত্তি করে। হুইচ দাদা ইজ এখানে বেসড দ্যাট বা আর বেসড হওয়ার was কথা ছিল based, না, যেহেতু এখানে এটা বা কমা আমি ভাই নাই। শেষ করি তারপরে বলেন, একটু দাঁড়ান। তো হুইচ ইজ বেসড বা হুইচ ওয়াজ বেসড, হুইচ কাটলাম, ইজ বা ওয়াজ কাটলাম, যেহেতু প্যাসিভ, হুইচ ইজ বেসড বা ওয়াজ বেসড, তাহলে এটা পাস্ট পার্টিসিপিয়াল রূপে বেসডই থাকবে নাকি? জি দাদা। এবার বলেন, যাকে থামাই দিছিলাম, সাইদ ইকবাল মনে হয়, বলেন। দাদা বলছিলাম যে মানে যেহেতু এটা এখানে বেসড এর আগে কোনো কমা নাই, তো সেক্ষেত্রে এটা কি দ্যাট ইজ বেসড ছিল কিনা, হুইচ থাকার ওইটা আমাদের ভাবার আর দরকার নাই, ঠিক আছে? আমার ওই দরকার এটুকু বুঝতে পারলেই হয়ে গেল, শেষ। ওকে, Which is নাকি which are. এখন এটা হুইচ ইজ নাকি হুইচ আর, এটাও আমার দেখার দরকার নেই, কারণ হচ্ছে আমি পার্টিসিপিয়ালটা বুঝে গেছি, ঠিক আছে? জি ওকে, দাদা। লাগবেই না এখন আর। আচ্ছা, তারপরে কি বলছে? লাইক ওয়াইজ, একইভাবে ওমেন অ্যান্ড মার্জিনাল ফার্মার্স ব্লা 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 ব্লা। এখন তো মোটামুটি পারবেন, এগুলো না পারার কোনো কারণ নাই।
তো এখন ধরেন এই যে আমি পড়লাম, একটা আর্টিকেল পড়তে নিছিলাম, ঠিক আছে? এখন এই যে একটা আর্টিকেল পড়তে নিছিলাম, তো পড়তে গিয়ে তো আমি অনেকগুলো ওয়ার্ড টোয়ার্ড পাইলাম, নোট টোট করলাম, মনে করেন নোট টোট করলাম। এবার ধরেন আমাকে বলতেছে যে তোমরা একটা আর্টিকেল লিখো, সামারি করো। মনে রাখবেন, যেই আর্টিকেলটা পড়বেন সেই, এই আমি কিন্তু কথা বলতে বলতে দেখেন পেজের চেঞ্জ করতেছি, কারণ কি জানেন, আমি দেখে দিচ্ছি আমি এখন সামারি করবোটা কি। মনে রাখবেন, যখনই কিছু পড়বেন, ঠিক আছে, নোট করছেন ভালো কথা, এরপর আপনার কাজ কি, ওটা একটা সামারি করে ফেলবেন। এবং সামারিটা অবশ্যই অ্যাটলিস্ট 60 থেকে 70 ওয়ার্ড, ম্যাক্সিমাম 100 ওয়ার্ডের মধ্যে সামারি করবেন, ঠিক আছে? তো ধরেন এটা আমি পড়ছি, হ্যাঁ, এটা পড়ে আমরা এখন ধরেন যে এটাকে সামারি করব। তাহলে আমরা সামারি করতে যাই, চলেন দেখি পারি কিনা। একদম র্যান্ডম, আপনাকে এই কনফিডেন্সটুকু নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে যে আমি লিখতে পারি, আমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আই ক্যান ডু ইট। চলেন দেখি এবার লিখি, কি লিখতে পারি দেখি, চলেন। হ্যাঁ, এই যে দেখেন আমি লিখবো কি, আমরা মানে একদম র্যান্ডম, কারণ আপনি দেখছেন আমি তো কোনো মুখস্থ করে বুঝতে পারছি না। আমি এখানে কি পাচ্ছি মানে, আমি নিজেও ভাবতেছি। আপনি ব্যাপারটা ধরতে পারতেছেন? হ্যালো, হ্যালো। জি জি দাদা। দাদা। এই যে আমিও আপনাদের সাথে যে এই যে আম, ঠিক আছে, ফিলার ইউজ করতেছি, আমি নিজেও কিন্তু কি করতেছি, ভাবতেছি যে কি লিখা যায়। তা আমি ধরেন লিখলাম, কি লিখলাম, যে আমি যা পড়ছি যা পড়াইছি তার মধ্য থেকে লিখবো। আমি মনে করেন কি লিখবো, যে থ্যাঙ্কস টু, এটা কিন্তু বলছিলাম কোন একটা ক্লাসে, বলছিলাম না আপনাদেরকে আমি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বলছিলাম। তাহলে এই যে আমি থ্যাঙ্কস টু পড়লাম, তাহলে আমি এখন পড়ি যে থ্যাঙ্কস টু দা, কি লিখবো, যে কি বলে, যে থ্যাঙ্কস টু দা pragmatic measure adopted by the Central Bank of Bangladesh, যে সেন্ট্রাল, এই দেখেন আমি কি লিখলাম, থ্যাঙ্কস টু দ্য প্র্যাগমেটিক, আচ্ছা আমি লিখি তারপর এটা নিয়ে বক বক করুন, ঠিক আছে? আগে একটু লিখে নিই। থ্যাঙ্কস টু দ্য প্র্যাগমেটিক মেজার্স অ্যাডপ্টেড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, ঠিক আছে? আমরা কি লিখবো, আমরা লিখবো যে পুওর অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, ঠিক আছে, অ্যাক্রস দ্য কান্ট্রি আর এক্সপেক্টেড টু গেট কোলাটোরাল ফ্রি লোনস অ্যাট, কোলাটারাল ফ্রির মধ্যে একটা হাইফেন দিতে হবে, হাইফেন টাইফেন মিস হয়ে যায় লিখতে গেলে, আমি দেখছি বদ অভ্যাস, বয়স হয়ে গেছে তো অনেক কিছু ভুলেও গেছি আসলে। কোলাটারাল ফ্রি লোনস অ্যাট এ লোয়ার ইন্টারেস্ট রেট and at a lower interest rate and কি বলতে পারি, আমরা বলতে পারি এ ফ্যাক্ট, ঠিক আছে, অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল কম সরি কমপ্লেক্সিটিস required sorry required to assure the successful uh, uh, channeling of credits। এখানে বাক্য লিখছি কয়টা বলেন তো দেখি? 3টা। একটা। কই থেকে বাক্য লিখছি একটা, 3টা বাক্য পেলাম। হেই, আমি যা পড়তেছিলাম তাকে তাকে দেখেন এক বাক্যের মধ্যে সব সমাধান। বাক্যে ওয়ার্ড হচ্ছে কয়টা, 43টা ওয়ার্ড। দেখেন ধরেন আমি কি এই যে ভেঙে ভেঙে লিখছি এখন, বলেন তো বুদ্ধি করে।
হ্যালো, না দাদা। না দাদা। ভেঙে ভেঙে লিখে নেই, আমি কিন্তু একদম স্মুথ লাইক এক্সাম হলে বসে লিখতেছি এভাবে লিখছি। এখন আপনি যদি বলেন যে এই বাক্যটা কিভাবে হয়েছে আমাদেরকে বোঝান, সেটা আমরা ট্রাই করতে পারি বোঝার জন্য। আসেন ট্রাই করি। মানে এরকম 3টা বাক্য লিখলে তো ভাই আপনার সামারি হয়ে গেছে নাকি? একটা বাক্যে যাতে 40টা ওয়ার্ড, তাহলে 3টা বাক্যে হয়ে যাবে ভাই 130টা ওয়ার্ড, 129টা ওয়ার্ড হয়ে যাবে, তাই না? তো পরীক্ষার হলে তো বেশি লিখবই না, আমরা খুব কম লিখবো। পরীক্ষা হলে ফাঁকিবাজি করবেন, পড়বেন হচ্ছে ঘরে উইদাউট এনি কাইন্ড অফ ফাঁকিবাজি। আর পরীক্ষা হলে কি করবেন? পরীক্ষার হলে করবেন দুনিয়ার সিটিং বাজি, ফাঁকিবাজি, ঠিক আছে? স্যার রে কত কম লেখা ইমপ্রেস করা যায়, এটা হইতে হবে আপনার টার্গেট নাকি? হ্যাঁ, জি দাদা। জি দাদা। এই দাদা। আমি তো পরীক্ষার আগের দিন খুব চিল কি করতাম, বসে বসে কি বল জানেন, মুভি দেখতাম, মন চাইলে গান শুনতাম। আমি পরীক্ষার হলে যাওয়ার সময় লিঙ্কিং পার্কে গান শুনতাম। হ্যাঁ, এগুলো করতাম বসে বসে। পরীক্ষা তো পরীক্ষা, পরীক্ষা হলে কি পড়বো? পরীক্ষার আগের দিন কিছুই পড়ার মতো নাই। তো দেখেন এখানে মূল বাক্যটা কি? মূল বাক্যটা হচ্ছে যে গরিব এবং মার্জিনাল মানে প্রান্তিক কৃষকরা পুরো দেশ জুড়েই আর এক্সপেক্টেড টু গেট, প্রত্যাশা করা হচ্ছে যে তারা কি পাবে? কোলাটারাল ফ্রি লোন পাবে এট এ লোয়ার ইন্টারেস্ট রেট। কথা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক দাদা। ঠিক আছে, আবার রাগ করেন না, ঠিক আছে? এখন তারা যে পাবে জামানত ফ্রি লোন কম রেটে, কিসের কারণে পাবে? ডিউ টু দ্য প্র্যাগমেটিক মেজার। তো ডিউ টুর পরিবর্তে আমি কি লিখছি? থ্যাঙ্কস টু। এইটুকু কি বুঝতে পারছি আমরা সবাই বলন্দ বুদ্ধি করে? জি দাদা। বুঝতে এখন দেখেন যে এটার কারণে গরিব এবং প্রান্তিক পর্যায়ের কৃষকরা কোলাটারাল ফ্রি লোন পাবে কম সুদে। এবার এই থ্যাঙ্কস টু, এই টু প্রিপোজিশনের যেই অবজেক্ট, সেটা কোনটা? সেটা কোনটা বলেন? মেজার। প্র্যাগমেটিক মেজার। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে দা প্র্যাগমেটিক মেজার। তাহলে আমরা এটাকে মার্ক করি যে ভাই আমার টু এর অবজেক্ট হচ্ছে এই প্র্যাগমেটিক মেজার। এই যে টু এর অবজেক্ট যদি হয়ে থাকে প্র্যাগমেটিক মেজার, এবার এই প্র্যাগমেটিক মেজারের অ্যাডজেক্টিভ ক্লজ কি? হুইচ অ্যাডপ্টেড। ওয়াজ অ্যাডপ্টেড বা হুইচ ইজ অ্যাডপ্টেড বা হুইচ হ্যাজ বিন অ্যাডপ্টেড, যা মন চায় তা, অ্যাডপ্টেড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। তাহলে ওই হুইচ বাদ দিছে, অক্সিলিয়ারি ভার্ব বাদ দিছে, যেহেতু প্যাসিভ, ইজ অ্যাডপ্টেড বা হ্যাজ বিন অ্যাডপ্টেড বা ওয়াজ অ্যাডপ্টেড, তাহলে পরের অংশে কোনো চেঞ্জ করতে হবে না কি করতে হবে না বলেন? হবে না দাদা। করতে হবে না। হবে না। হবে? কোনো চেঞ্জের প্রয়োজন আছে? বলেন না কেন কথা? না দাদা। না 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 দরকার প্রয়োজন নেই। না দাদা। আমাদের কাছে এটাও ক্লিয়ার হয়ে গেল যে কে কার লয়ে কানেক্টেড। তাহলে মূল ক্লজটা কি? যে গরিব এবং প্রান্তিক পর্যায়ের কৃষকরা বেনিফিটেড হবে এটার মাধ্যমে। কিসের কারণে? ওইটার কারণে, প্র্যাগমেটিক মেজারের কারণে। যেই প্র্যাগমেটিক মেজারটা কি হয়েছে? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নেওয়া হয়েছে। এই পুরো বিষয়টা বুঝতে পারছি আমরা। জি হ্যাঁ। দাদা। আচ্ছা, এবার জি দাদা এই বুঝতে পারছি। পুরা জিনিসটা এটা কি বোঝাচ্ছে কি দিয়ে? হুইচ ইজ এ ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। এবার ফ্যাক্টের একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই ফ্যাক্টটা কি করে? দ্যাট অ্যাভয়েড ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস। দ্যাট অ্যাভয়েড, আমি এটা লিখে লিখে বুঝাই, ইট উইল বি গুড দেন আই গেস। এই যে এ ফ্যাক্ট পর্যন্ত বুঝতে পারছি না আমরা, বলেন তো একটু বুদ্ধি করে। জি দাদা। এই যে আমি লিখলাম এ ফ্যাক্ট, এবার এই এ ফ্যাক্টের অ্যাডজেক্টিভ ক্লজ সেটা কি হবে? দ্যাট অ্যাভয়েডস ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস। যা কি করে? ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিসকে অ্যাভয়েড করে। তাহলে ও যদি ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিকে অ্যাভয়েড করে, আমি যদি দ্যাট বাদ দিয়ে দেই, তাহলে অ্যাভয়েডটা কি হবে? অ্যাভয়েডিং হবে। আচ্ছা, এই যে অ্যাভয়েড করতেছে এই পুরো ব্যাপারটা, সেটা আবার কি? সেটা হইতেছে আবার গিয়ে এই যে that is required to assure the successful channeling of credit। যেটা কিসের জন্য দরকার? একটা সফল ঋণ সরবরাহের জন্য দরকার।
তাহলে সফল ঋণ সরবরাহের জন্য যদি দরকার হয়, আমি যদি দ্যাট কেটে দেই আর ইজ কেটে দেই রিকোয়ার্ড, মাথায় কি ঢুকছে নাকি ঢুকে নাই বলে? জি দাদা। মাথায় ঢুকছে? জি দাদা। এখন একটা ছোট্ট মনে একটা সত্য কথা বলি, এই বাক্যে একটা ভুল আছে। এই বাক্যের ভুল সাধারণ চোখে আপনি ধরতে পারবেন না। খুব ডিপ চোখে যদি চিন্তা করেন তাহলে চিন্তা করতে পারবেন। এ সেই চিন্তাটা ফ্যাক্টরের কি? জন্য ভার্ব নাই, এটা নাকি দাদা? না, এ ফ্যাক্টর ভালো লাগবে। হুইচ ইজ এ ফ্যাক্ট, হুইচ কাটসি ইজ কাটসি। এবার এ ফ্যাক্টর অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট অ্যাভয়েড ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস। আবার ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটি অ্যাডজেক্টিভ ক্লজ রিকোয়ার্ড টু অ্যাসিওর ব্লা ব্লা ব্লা। গ্রামাটিক্যালি সেন্টেন্স 100% কারেক্ট, কিন্তু এখানে একটা ভুল আছে। দ্যাট কি এই এম ড্যাশ দেওয়া লাগবে? না, এই ভুল রিকোয়ার্ড টু অ্যাসুরিং। না, দাঁড়ান চুপ দাদা করেন, দাঁড়ান চুপ fact থাকেন যেটা ভাই। র্যান্ডমলি একটা করে সবাই যদি একটা করে ওয়ার্ড সিলেক্ট করেন, কারো না কারোটা হইবই। আমি বলি শোনেন, এই ভুল তখনই ধরতে পারবেন যখন আপনার চোখটা হবে জহুরির মতো। ঠিক আছে, দেখবেন যে জহুরি যখন ডায়মন্ড যখন দেখে, ডায়মন্ডের 4টা সি আছে। ঠিক আছে, কি কি সেটা বলেন তো? ক্লিয়ারিটি, কাট, ক্যারেট, কালার। এই 4টা সি এর উপর ভিত্তি করে একটা ডায়মন্ডকে প্রাইসিং করা হয়। তো যারা জহুরি তারা খালি চোখে এই 4টা সি মেজার করতে পারে। ঠিক আছে, তো আপনিও পারবেন, না পারার কোনো কারণ নাই, কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ঠান্ডা মাথায় ভাবতে গেলে আপনি দেখতে পারতেছেন এ ফ্যাক্ট দিয়ে আপনি পুরো ব্যাপারটাকে বুঝাইছেন, কোনো সমস্যা নাই, যে এই যে কোলাটারাল ফি, লোন, ইন্টারেস্ট রেট কম, এগুলোকে। এই পুরো ব্যাপারটা কি করতেছে, যে ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিকে অ্যাভয়েড করতে চাচ্ছে। এটাও ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো যে রিকোয়ার্ড টু অ্যাসিওর সাকসেসফুল চ্যানেলিং অফ ক্রেডিট সঠিকভাবে, একটু দাঁড়ান তো, আমি আসতেছি, একটা সেকেন্ড সময় দেন আমাকে। আমাকে শুনতে পারতেছেন? জি দাদা। জি দাদা। প্রবলেমটা কোথায়? এই যে রিকোয়ার্ড টু অ্যাসিওর দ্য সাকসেসফুল চ্যানেলিং অফ ক্রেডিট, এটার মানে কি? সফলভাবে ঋণ বিতরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। এই পাস্ট পার্টিসিপিয়ালটা আসলে কাকে মডিফাই করতেছে বলেন? হ্যাঁ, ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস। এক্স্যাক্টলি, ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস। এখন আপনি বলেন, ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস কি দরকারি নাকি দরকারি না? দরকারি। দরকারি দরকারি। নাকি দরকারি না? দরকারি না দাদা। দরকারি দরকারি না। না। এখন আমি যখন রিকোয়ার্ড লিখে ফেলছি, কেন লিখে ফেলছি জানেন? আমি লিখে ফেলছি যে আমি আর খেয়াল করতেছি না, যে আমি মনে করছি অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল রিকোয়ার্ড কমপ্লেক্সিটিস, যে প্রাতিষ্ঠানিক জটিলতাগুলোকে এড়িয়ে যাওয়া, যেটা কিনা দরকার মনে হইতেছে এরকম, কিন্তু আসলে তা না। সে মডিফাই করতেছে ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিসকে। এখানে অ্যাভয়েডিংটা কিন্তু এটার সাথে কানেক্টেড না। ব্যাপারটা ছিল, বাক্যটা আমার কি ছিল, যে দ্যাট অ্যাভয়েড ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস। এটা হলো কি আমার কি মূল কথা। খেয়াল করে দেখেন, এখানে অ্যাভয়েড কিন্তু একটা ভার্ব। এখানে অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস ব্যাপারটা কিন্তু এইভাবে বলা হয় নাই। যদি বলা হতো তাহলে বলতে পারতাম রিকোয়ার্ড, যে হ্যাঁ, প্রাতিষ্ঠানিক জটিলতা এড়িয়ে যাওয়াটা দরকারি। কিন্তু আপনি এখানে মূলত রিকোয়ার্ডটাকে এনেছেন ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস হিসেবে। সো এই কারণে রিকোয়ার্ড বললে এখানে অ্যাসিউর ওয়ার্ডটা হবে না, এখানে হবে কি জানেন? রিকোয়ার্ড টু অ্যাভয়েড দ্য ফেইলিওর অফ দ্য সাকসেসফুল চ্যানেলিং অফ ক্রেডিট। এইবার দেখেন মিলে গেছে, মিলছে কিনা বলেন?
হ্যাঁ, জি দাদা। মাথায় ঢুকছে? না দাদা। মাথায় ঢুকে নাই না? আচ্ছা, এত বড় বাক্য লেখার দরকারও নাই। আপনি এইটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? এইটুকু বাদ দিয়ে দেন, এইটুকুতে শেষ করেন বাক্য। এইটুকু লিখতে পারলে আপনি 75 থেকে 80% মার্ক পেয়ে যাবেন। ওই লেভেলে গিয়ে বাক্যের প্যাচগুলো হচ্ছে গিয়ে খুবই সাটল প্রবলেম ক্যারি করে, ঠিক আছে? ধরা যায় না, মানে হিট করে না। এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই যে ভাই এতক্ষণ ধরে বুঝাইলো বুঝলাম না কেন। নো টেনশন, ডু ফুর্তি। দাদা যেহেতু আলোচনা আসছে আরেকবার একটু দেখাই দেন। আচ্ছা দাদা আমি যদি ওটাকে এন্ড দিয়ে যুক্ত করে দিই, এন্ড ইট ইজ আচ্ছা, রিকোয়ার্ড। আমি বলি, দেখেন শোনেন, আমরা একটু দাঁড়ান, হ্যাঁ, রিকোয়ার্ড টু অ্যাসিওরটুকু রাখে, হ্যাঁ, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। শোনেন, আমাদের পুরো বাক্যের সবকিছুই ক্লিয়ার, হ্যাঁ, আমাদের পুরো বাক্যের সবকিছু ক্লিয়ার। আমাদের শুধুমাত্র এই রিকোয়ার্ড থেকেই পুরো পার্টটা বুঝতে হবে যে আমি আসলে যা লিখতে চাইছিলাম কিনা তা লিখতে পারলাম কিনা। এই হলো গিয়ে আমাদের কোশ্চেন, তাই তো নাকি? হ্যালো, জি জি দাদা। দাদা। এটা হলো প্রশ্ন। গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটা পুরোপুরি ভাবে রাইট, কোনো ভুল নাই। প্রথম কথা হচ্ছে এটা, যদি বলেন যে ভাই গ্রামার কি ঠিক আছে, হ্যাঁ গ্রামার ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে আমাকে বুঝতে হবে যে কে কাকে মডিফাই করতেছে। এই যে অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস, এইটা কাকে মডিফাই করতেছে? এই এফেক্টকে। আর এফেক্ট মডিফাই করতেছে কোনটাকে? এই পুরো ব্যাপারটাকে। এই পুরো ব্যাপারটাই তো ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিকে অ্যাভয়েড করতেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস, এখানে আমার কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই যে অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস, এই বাক্যটা মেনলি কি ছিল? যে দ্যাট অ্যাভয়েডস ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস। তো আপনি এটা থেকে কি বললেন যে ভাইয়া আমি অ্যাভয়েড ভার্বের যে অবজেক্ট ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস, এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। তো আপনি আনার জন্য কি করছেন? এটার সাথে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসে সেটা রিডাকশন করছেন, তাই না? তার মানে কি? তার মানে পরের যে মডিফাই করার জন্য অংশটা আনলেন, এটা মডিফাই করবে কাকে? ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস কেস। এখন আপনি বলেন প্রাতিষ্ঠানিক জটিলতা, যেটা কিনা দরকার ঋণগুলো সাকসেসফুলি চ্যানেল করার জন্য, এই কথা কি হইলো নাকি হইলো না? হয়নি দাদা, হয় নাই। এটা তো এখন নেগেটিভ অর্থ দিচ্ছে। নর্মালি ভাবগত মিল। অ্যাভয়েডিং দেখেই মনে হবে কি জানেন, যে অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস পুরোটাকে মডিফাই করতেছে, কিন্তু সেই অ্যাভয়েডিং কে করতেছে না। হ্যাঁ, অ্যাভয়েডিং কে করতে পারতো কখন? যখন বাক্যটা মনে করেন এরকম হইতো যে এ ফ্যাক্ট দ্যাট ইজ কি বলবো, কি বলবো এখন তো এক্সাম্পল আর মাথায় তো আসতেছে না, ঠিক আছে? দাঁড়ান কি লিখতে পারি। দ্যাট ইজ, দাঁড়ান দাঁড়ান লিখতেছি। মনে করেন লিখলাম যে দ্যাট ইজ এ কাইন্ড অফ অ্যাভয়েডিং, সরি, কাইন্ড অফ অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস। এবার দেখেন, দ্যাট ইজ এ কাইন্ড অফ, এই অফ প্রিপোজিশনের জন্য আমি পুরো জিনিসটাকে একসাথে রাখছি অবজেক্ট হিসেবে, ঠিক আছে আমার কথাটা? হ্যালো, জি দাদা ঠিক আছে। এবার যদি আমি বলি যে হ্যাঁ অ্যাভয়েডিং ইনস্টিটিউশনাল রিকোয়ার্ড জিনিসটা দরকার, তাহলে এটাকে আমি পাশে এনে বসাইতে পারবো, কোনো সমস্যা নাই যে এটা দরকার। কিন্তু আপনি বাক্য এখানে অ্যাভয়েডিংটা কিন্তু এই পুরো একসাথে করে লিখেন না, আপনি বাক্যে অ্যাভয়েডটাকে ভার্ব হিসেবে লিখছেন। তো আপনি শুধু ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিস এর জন্যই আপনি অ্যাডজেক্টিভ ক্লজ আনছেন। তো এটা কিন্তু দরকার নেই, এটাকে এড়াই যেতে হবে। তার মানে গ্রামাটিক্যালি এই পার্টটা কারেক্ট হলো, মিনিং এর দিক থেকে কিন্তু কারেক্ট না। কিছুটা কি ধরতে পারছেন বলেন? দাদা বুঝি জি নাই, কি দাদা বলেন? বুঝতে পারছি, কিন্তু আপনি একটু বাংলা করে দেন তাহলে একটু ভালো করে ক্লিয়ার হবে।
এটা বাদ দেন ভাই, দরকার নেই, এগুলো খুবই অ্যাডভান্স জিনিস, এগুলো আসলে আমি দেন লিখতে স্যার, একটু চাইতাম দেন। বোঝানোর সময় দাদা আপনারা একটা প্রশ্ন করতে পারি? না আর কোনো প্রশ্ন করতে পারেন না, কারণ হচ্ছে গিয়ে কি এই জিনিসগুলো আপনাদের এক ক্লাস আমি শিখাইতে পারবো না, আমি এক্সট্রিমলি সরি টু সে। এগুলো দীর্ঘদিন পড়তে এই জিনিসগুলো নিয়ে কেউ কোনদিন কথাই বলবে না আপনার সামনে, আমি তারপর তো টপিকগুলো তুলে আনি, কথা বলতে বলতে তুলে আনি, আপনার সাথে আলোচনা করি। আপনি এই কমপ্লেক্স জিনিস পর্যন্ত লিখেন, তাহলে আমার হবে, আর কিছুই করতে হবে না। এইটুকু লিখতে পারবেন তো পরীক্ষার হলে? জি দাদা জি দাদা। পারবো দাদা। না দরকার নেই, ঠিক আছে। আপনি এক ক্লাসে যদি এটা বুঝে ফেলতে চান, ওইটা আমার 14 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, দরকার নেই, বাদ দিয়ে দেন, এইটুকুই লিখে, এইটুকু লিখলে ভাই পরীক্ষা দিয়ে দেখবেন যে আপনি চান্স পেয়ে বসে আছেন টপ দাদা 60। আমি যদি এন্ড দিয়ে এন্ড ইট ইজ রিকোয়ার্ড টু অ্যাসিওর মানে কোথায়? কমপ্লিট, আমি যদি লিখি এন্ড দিয়ে যুক্ত করে দিই যে এন্ড ইট ইজ রিকোয়ার্ড টু অ্যাসিওর এখন ডট ডট আপনি ডট ডট। বলছেন and it is required to, আমি লিখলাম সমস্যা নাই, required to assure blah 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 blah। এখন আপনাকে বলতে হবে যে এই and দিয়ে আপনি কার সাথে কারে অ্যাড করলেন, বলেন বুদ্ধি করে। এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ কম্পাউন্ড একটা করে বিষয়। নিলাম পুরা ওই আগের এন্ডের আগের যে এন্ড সেন্টেন্সটা। দিয়ে যদি আপনি যদি বলেন যে ভাই এই যে অ্যাভয়েডিংটা আর হচ্ছে ইটিসটাকে অ্যাড করলাম, তাহলে কিন্তু হইলো না। কেন হইলো না? কারণ এন্ড এর আগে আছে ফ্রেজ, পরে আছে ক্লজ, এটা কিন্তু হবে না। হবে? জি না দাদা, জি না। হবে না। তাহলে এটা না মিলাবেন কিভাবে? রিকোয়ার্ডের আগে যদি এমড্যাশ দিয়ে দিয়ে এলে কি হয়? না এন্ড রিকোয়ার্ডের আগে যদি এখন দেখেন এটা কিভাবে মিলাবেন। এটা মিলাবেন এইভাবে যে এ ফ্যাক্ট, যে দ্যাট অ্যাভয়েড, মনে করেন মনে মনে ভাবেন, হ্যাঁ, যে দ্যাট অ্যাভয়েডস ব্লা 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 অ্যান্ড দ্যাট ইজ রিকোয়ার্ড টু অ্যাসিওর ব্লা 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 ব্লা। যদি এইটা যদি হয়, তাহলে আপনি বলতে পারবেন যে সুমন ভাই, আমরা এ ফ্যাক্টের জন্য দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছি, একটা হলো দ্যাট অ্যাভয়েড, আর একটা হচ্ছে দ্যাট ইজ রিকোয়ার্ড। এবার আপনি যদি বলেন যে দ্যাট কাটবেন, এটাকে ফ্রেজে কনভার্ট করে দিবেন, সেক্ষেত্রে এটাকেও দ্যাট ইজ কেটে ফ্রেজে কনভার্ট করতে হবে, তখন আপনি রাইট। কিন্তু অ্যান্ড ইট ইজ রিকোয়ার্ড বললে দুইটা সমধর্মী জিনিস দিয়ে এটা কিন্তু অ্যাড হচ্ছে না। ধরতে পারছেন বিষয়টা? জি দাদা ধরতে পারছি। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং। এবং যে জিনিসটা বুঝেন না এটা বাদ দিয়ে দেন, ঠিক আছে, এইটুকু শিখলেই হয়ে যাবে। এবং ওটা যে আমি ক্লাসে আলোচনাতে আনছিলাম, কারো বলেন না, কারণ ওটা নিয়ে কেউ কোনদিন কথাই বলবে না, কারণ ওইটা আমি না বললে আপনি কোনদিন ধরতেই পারবেন না, কোনদিন ধরতেই পারবেন না। তা আমিও লোভে পড়ে বলে দিচ্ছি আপনাদেরকে, আর কিছু না। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে দাদা নিচের অংশটা কি তাহলে রাইট হচ্ছে এন্ড দিয়ে অ্যাভয়েডিং এবং রিকোয়ার্ড যুক্ত হয়ে গেল নরমালি? ডেফিনেটলি রাইট, ডেফিনেটলি। কিন্তু আপনি বলতে পারেন যে ভাই আমরা শিখছি এন্ড দিয়ে সেম সেম জিনিস যুক্ত করতে হয়, জি তাহলে দাদা এটাই এখানে বলতে চাই। অ্যাভয়েডিং, এখানে আবার রিকোয়ার্ড কেন, নাকি? জি দাদা এটাই। এখন আপনাকে যখন বলা হয়েছে এন্ড দিয়ে সমান সমান জিনিস শিখতে হয়, তখন বলা হয়েছে কি আগে আইএনজি হলে পরে আইএনজি। এই লার্নিংটা ভুল, এই লার্নিংটা লিটারেলি ভুল, ঠিক আছে। আগে আইএনজি হলে পরে আইএনজি, এটা একটা লিমিটেড লার্নিং, ভুল বলা ঠিক হবে না, লিমিটেড লার্নিং। আপনি যখনই এন্ড দিয়ে যুক্ত করবেন, তখন আপনার চিন্তা করতে হবে যে আমি যদি পরে ভার্বের সাথে আইএনজি দেই, তাহলে আমার আগেও কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, এই হলো গিয়ে আপনার দাবি। মানলাম, সমস্যা নেই। আগে যদি আপনি টু প্লাস ভার্বের বেস ফর্ম দেন, ঠিক আছে, তাহলে হয়তোবা পরে গিয়েও আপনি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিবেন। এটা হচ্ছে গিয়ে আপনার দাবি, আমি জানি, ঠিক আছে। এই যে লার্নিং গুলো করছেন না, এই লার্নিং গুলোতে বেশ কিছু ঝামেলা আছে। সেই ঝামেলাগুলো কি, এগুলো পড়ানো হয় নাই। যে এন্ড এর আগে যদি ক্লজ হয়, তাহলে পরেও হবে ক্লজ। এন্ড এর আগে যদি ফ্রেজ হয়, তাহলে পরেও হবে হচ্ছে ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে, যেমন আপনি আগে দ্যাট অ্যাভয়েড ব্লা 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 লিখছেন একটা ক্লজ, পরেও লিখছেন ক্লজ, তাহলে প্রথমটা যখন রিডাকশন করলেন ফ্রেজ, তাহলে পরেরটাও ফ্রেজ। কিন্তু এখানে তাহলে আইএনজি এবং রিকোয়ার্ড কি কোনো রোল প্লে করবে? না, কারণ এটা তো জিরান্ডের কাজ করতেছে না যে আগেরটা আইএনজি হলে পরেরটা আইএনজি হবে। এরা মূলত ফ্রেজের কাজ করতেছে, আগেরটাও ফ্রেজ পরেরটাও ফ্রেজ, দেখতে ভিন্ন কিন্তু ফ্রেজ তো, ঠিক আছে। হ্যালো, দাদা আমি জি একটু দাদা, জি পূর্বে দাদা। আমি এটার জন্য আরেকটা এক্সাম্পল দিব, আপনি দেখেন আগে। সুমন
giving the best award and thought, sorry, giving হবে না, given হবে, given the best award and কি বলে, যেন লিখতে নিয়েছিলাম ভুলে গেলাম, যেন লিখতে নিয়েছিলাম, সুমন একটা আইডিয়া মাথায় আসলো, সুমন given the best award and receiving a big fund from the government is going to the USA, মনে করে। এখন আপনার চোখের প্রথম দেখায় মনে হবে যে ভাই এখানে যেহেতু এন্ড আছে তাহলে রিসিভিং এর আগে এখানে গিভিং দিতে হবে, তাই না? বলেন তো বুদ্ধি করে, মনে হবে না? এরকম হ্যাঁ, ধারণায় পোষণ করতাম। হ্যাঁ, এটাই প্রশ্ন, এটাই স্বাভাবিক। আমরা ট্রেডিশনালি গ্রামারটা যেভাবে শিখি এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে যেতে হবে মূল জায়গাটা, একদম কোরে আঘাত করতে হবে। এই গিভিং দ্য বেস্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, যে হু ইজ গিভেন বা হু ওয়াজ গিভেন, আপনি যেটাই বলেন কোনো সমস্যা নাই, হু ওয়াজ গিভেন দ্য বেস্ট ওয়ার্ড। আর রিসিভিংটা ছিল কি, হু হ্যাজ রিসিভড, মনে করেন, যেটাই আপনি মনে করেন কোনো সমস্যা নাই, রিসিভড। এই ছিল আমার মূল বাক্যটা, দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন খেয়াল করে দেখেন, আপনি কিন্তু অ্যান্ড দিয়ে দুইটা অ্যাডজেক্টিভ ক্লজকে যুক্ত করছেন। একটা হচ্ছে হু ওয়াজ গিভেন দ্য বেস্ট ওয়ার্ড, আর একটা হচ্ছে হু হ্যাজ রিসিভড এ বিগ ফান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট। তাহলে এখন প্রশ্ন হলো, দুইটা থেকে অ্যান্ড দিয়ে আমি অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করছি, রাইট, কোনো ভুল নাই। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি বলি যে আমি রিডাকশন করব, তাহলে দুটাকেই ফ্রেজে কনভার্ট করতে হবে, কোনো না নাই, ঠিক আছে? সেক্ষেত্রে হু কাটবো, ওয়াজ কাটবো, তাহলে হবে গিভেন। কিন্তু এখানে যখন হু কাটবো, হ্যাজ কাটবো, তাহলে হু হ্যাজ রিসিভ, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলেন? তাহলে রিসিভিং হবে। তো দেখে মনে হবে বাক্য ভুল, কিন্তু বাক্য ইটসেলফ ইজ কারেক্ট, কোনো ভুল নাই। ধরতে পারছেন বিষয়টা? জি দাদা, থ্যাংক ইউ। আপনি যেন কি বলতেছিলেন, থামাই দিছিলাম, বলেন। দাদা আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে না, ওই আপনি না, যে আপু একটা প্রশ্ন ছিল, তিনি বলেন একটু আমাকে। দাদা আমি আগের বাক্যের কথা বলতেছি, ওখানে যে ইনস্টিটিউশনাল কমপ্লেক্সিটি, এটা মূলত হচ্ছে গিয়ে আমরা ওইখানে সামঞ্জস্যপূর্ণ একটা হচ্ছে গিয়ে মানে বাক্য তৈরি করব, যে ঋণ আদায়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে জটিলতা, এটা হচ্ছে গিয়ে আমাদের কাটিয়ে উঠতে হবে। আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে ঋণ আদায়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক জটিলতা প্রয়োজন। এটাই তো মূলত হচ্ছে ডিফারেন্স হ্যাঁ, ছিল ওই জায়গায়। হ্যাঁ, ওকে। এবার আরেক ভাইয়া কি প্রশ্ন করছেন, বলেন, শুনতেছেন। দাদা ওই আগের প্রশ্নটাই, ওখানে যদি আমরা রিকোয়ার্ডের আগে যদি একটা এমডেস দিই তাহলে কি হয়? যদি একটু হয় না, আগের হয় না, হয় না, হয় না, হয় না। ঠিক আছে, হয় না। আপনারা ওইটা মানে আমরা ওইটুকু ওই বুঝবেন। ওইটা শুনেন, পর ওইটা একটা অংশটা লোভ লাগানোর মতো ওই একটা বিষয়। বিষয়টা নিয়ে সবাই আসলে মাথা ঘামাচ্ছে, ওই বিষয়টা আসলে এখান থেকে ওইটা মাথায় ওই আগের ঘামানোর মতো সাবজেক্ট। বিষয়। এটা এটা ভাই 13-14 বছরের অভিজ্ঞতা লব্ধ বিষয়, ঠিক আছে? এটা ওটা শিখবেন, ওটা আজকে দেখাইলাম, চোখের সামনে আনলাম। আপনি কোনোদিন ভাবছেন এই জিনিসটা যে গ্রামাটিক্যালি লিখলাম রাইট, তারপরে বাক্য ভুল, ভাবেন নাই? চোখের সামনে তুলে দিয়েছি আপনাকে আমি ইচ্ছে করে। আপনি সময় নেন, এটার বাক্য ছবি তুলে রাখেন, হয়তো আরেকদিন দেখবেন আলোচনা আসবে, শিখবেন, ঠিক আছে? এগুলো শিখতে গেলে সময় লাগে, এগুলো একদিনে হয় না। এগুলো প্র্যাকটিস করতে করতে আসবে দাদা। প্র্যাকটিস করতে 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 আপনার হাতে ধরা পড়বে, যাচ্ছে এই জিনিসটা এইভাবে ভুল হচ্ছে, আমার কাছে মনে হবে, ঠিক আছে? যেমন একটা সিম্পল জিনিস আপনাকে আমি বলি, দেখেন, একদম সিম্পল জিনিস, দেখেন, আই হ্যাভ মাই মেশিন পেইন্ট নাকি পেইন্টেড, বলেন। পেইন্টেড। পেইন্টেড। কেন পেইন্টেড, বলেন, বলেন। মেশিনটা হচ্ছে যে ওই কাজটা রিসিভ করছে, পেইন্টটা রিসিভ করছে ওই জন্য। আমি কাউকে দিয়ে মেশিনটা পেইন্ট করেছি। এই জায়গাটাই হলো অন্য যে আরেকজনকে দিয়ে করানো হয়েছে কাজটা। আহ, এবার একটা জিনিস বলি, শুনেন। এই জায়গাটাই হচ্ছে গিয়ে যে আমাদের একটা বিশাল বড় লাইক ভুল আই আছে। হ্যাভ মাই হেয়ার কাট। হ্যাঁ, বলেন, কি বললেন? ওই যে চুল কাটাই না, আই, ওরকম বাক্য। তা আমরা আমরা ক্লিয়ার করি, এটা একটা বেসিক্যালি একটা কি পজিটিভ ভার্বের পজিটিভ পজিটিভ ভার্ব, ভার্ব
হ্যাঁ 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 ইয়েস। তো এটা একটা পজিটিভ ভার্বের এক্সাম্পল, ঠিক আছে? এখন মনে করেন আমি লিখতে গিয়ে বললাম যে আই হ্যাড মাই মেশিন, হ্যাঁ, যে পেইন্ট বা পেইন্টেড দা ডোর, মনে করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, এখন আপনাকে আমি এটা প্রশ্ন হিসেবে আনছি বইলা আপনি বলবেন যে ভাই স্পেসিফিক করে হয়তো অ্যান্সার করবেন। কিন্তু আমি যদি না বলে একদম মনে করেন কোন এক্সাম্পল না দিয়ে বাক্যটা দিতাম, 99% ক্ষেত্রে অ্যান্সার কোনটা দিবেন বলেন তো বুদ্ধি করে? দাদা আমরা দিতাম পেইন্টেড বাট রিয়েল আনসার পেইন্ট। এক্স্যাক্টলি, পেইন্টেড দিতেন, ঠিক আছে? এখন এখানে বিষয়টা হলো মেথডটা কাজ করছে। আপনি ক্লিপস্টোফেলটা বের করে দেখেন, ওইখানে বলা আছে কি যে হ্যাবের পরে যদি ইন এনিমেট অবজেক্ট থাকে যেমন মাই মেশিন, তাহলে এটা থার্ড ফর্ম হবে, এটা আপনি শিখে ফেলছেন। এখন এই জায়গাটাতে গিয়ে কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যখনই আপনি এগুলা পড়তেছেন তখন আপনি যে ডুয়ার এবং রিসিভার পড়তেছেন, আপনি ধরেই নিচ্ছেন যে ইনএনিমেট হলে সে রিসিভার, তাই পেন্ডেন্ট হবে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এখানে মিনিং কিন্তু যদি আপনি বলেন যে আই হ্যাড মাই মেশিন পেইন্টেড, ঠিক আছে, যদি আপনি ধরে নেন রাইট, হ্যাঁ, আমি একটু দাঁড়ান দেখাই, পেইন্টের পরে দেখাই। এখন আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা দেখে আপনি কারেক্ট অ্যান্সার হিসেবে পেইন্টেড দিবেন, কারণ কি? কিন্তু বুঝতে হবে এখানে মিনিংটা কি। আমি আমার মেশিনটারে পেইন্ট করাইছি, আর এখানে মিনিংটা হচ্ছে কি জানেন, আমি মেশিন দিয়েই দরজাটাকে পেইন্ট করাইছি, তার মানে মেশিন নিজে এখানে কাজ করতেছে। তাহলে কি পেইন্ট হবে না পেইন্টেড হবে বলো তো বুদ্ধি করে? পেইন্ট হবে, তাহলে পেইন্ট। তো পেইন্ট হবে, পেইন্ট। পেইন্ট হবে। তো এই জায়গাটাতে গিয়েই মূলত হয় কি, গ্রামারকে ভিন্ন আঙ্গিকে দেখার প্রয়োজন হয়। এখন আপনি যদি এক ক্লাসে আমার থেকে নিতে চান পারবেন না, সো আমার ছেড়ে দেন, আমি এখন ঘুমাই গিয়ে, ঠিক আছে? সো ওই আলোচনা আরো হবে। সেন্টেন্সের যখন আমরা লিখবো প্রত্যেক ক্লাসে কত যে সেন্টেন্স আসবে, মানে ওই তখন তো এই সেন্টেন্স গুলো বেসিক্যালি আমি আপনাকে আর কোনো স্ট্রাকচার্ড বাক্য লিখবো, তখন আমি দুনিয়ার বাক্য নিজের ব্রেন থেকে আনবো, বহুত কিছু আনবো, ঠিক আছে? তো আপনাদের সামনে এই যে জটিল জটিল বিষয়গুলো আমি আনতেছি, আপনারা শিখতেছেন, শিখার প্রতি আগ্রহ আছে, এটা ভালো লাগতেছে, আপনাদেরকে আমি শিখাবো, কিন্তু ক্লাসে কোনো বেয়াদবি করা যাবে না, ঠিক আছে? সো উই লার্ন দাদা, সামথিং ইন্টারেস্টিং ইয়েস দাদা। and we also failed to learn something interesting, তাই না? হ্যাঁ, দাদা কালকে কি ভোকাবের ক্লাস শুরু হবে? না কালকে মনে হয় পারবো না, অনেকে অ্যাড হবে, তো হয়তো পরের দিন থেকেই হবে, ঠিক আছে? দাদা আপনার হচ্ছে এই ক্লাসগুলা করার পরে পেপার পড়ার চেষ্টা করতেছে, কিছু হ্যাঁ, সেন্টেন্স আছে এগুলা হচ্ছে একটু ব্যাখ্যার প্রয়োজন দাদা, সেগুলো আপনার কাছে কিভাবে রিচ করবো? আমাকে ক্লাসের শুরুতেই চ্যাট বক্সে দিয়ে দিবেন সবসময়, এটা আমি যারা আমাকে ইনবক্সে নক দেয় বা এটার ব্যাখ্যা দেন, তখন আমি সরাসরি বলি, যদি আপনার কাছে রেডি থাকে দুই একটা দিতে পারেন, আমি শুনতে পারি। দাদা আমি একটু ওই হ্যাঁ স্যার, বক্স প্রিলিম ব্যাচ একটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম দাদা। আমি শুধুমাত্র আপনার এই বুঝছেন? ব্যাচে ইনক্লুড আছে দাদা, শুনছেন? বুঝি নাই, আমি বলেন। ওই আপনার আমি আপনার প্রিলি ব্যাচ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আমি তো আপনার শুধুমাত্র এই মাস্টার ব্যাচে ভর্তি আছি, কারণ ওইখানে আপনি কিভাবে পড়াচ্ছেন বা হচ্ছে আপনি কোন ওইখানে কোন অবস্থায় আছেন। জামিল স্যার এবং তারেক স্যার ক্লাস নিচ্ছেন, আমি এখনো এন্ট্রি নিই নাই, আমি ভোক্যাব ক্লাস শুরু করে তারপর হচ্ছে এন্ট্রি নিব, ওকে? এই ওকে, হচ্ছে কথা। আর সেন্টেন্স নিয়ে যার যা সমস্যা আছে, মানে পত্রিকা পড়তে গিয়ে পান, ওটা ক্লাস শুরুর সময় দিয়ে দিন, ঠিক আছে? এখন বিদায় নিচ্ছি ভাই, গুড নাইট সবাইকে। দাদা ওই যে ফেয়ারলেস রাইটিং এর আহ, হ্যাঁ বলেন, ফিয়ারলেস কি হয়েছে? দাদা ওইটা কি আপডেট এডিশনটা খুব রিসেন্টলি বের করবেন না নাকি না, আরো দেরি? ইম্পসিবল, কি বলেন ভাই, সারাদিন অফিস সামলে পরিবার সামলে পসিবল? জি দাদা, ওই যে বলছিলেন ক্লাসে যে বের করবেন, এই জন্য আর কি এখনো বইটা কিনি নেই আগেরটা। তো দাদা ইমেলটা যে দিয়েছিলেন হোমওয়ার্কের ওই ইমেলটা তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওইটা ওই দিন ডিলিট করতে গিয়ে ভুল ওই পোস্ট, আমি আবার পোস্ট করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে বাই। আচ্ছা, থ্যাংক